প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের হোমিওপ্যাথির জনক, যার জন্য আজকে আসলে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আমরা আমাদের নলেজকে গেইন করতে পারতেছি, মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োজিত করতে পারতেছি। সেই মহান ব্যক্তি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ডক্টর এইচ.সি. এলেন, ডক্টর জেমস টেইলর কেন্ট, ডক্টর জন হেনরি ক্লার্ক, এছাড়া আরো অনেকজন আছে, অনেক অনেক বোদ্ধা, যাদের শেখানো পথ, যাদের রিসার্চ থেকে আউটপুট দ্বারাই আমরা কিন্তু সমৃদ্ধ হচ্ছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে এত কিছু করা, নতুন ভাবে হোমিওপ্যাথিকে আবার এইভাবে চেনা, যার মাধ্যমেই শুরুটা হয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের শ্রদ্ধেয় মাস্টার, আওয়ার গ্রেট মাস্টার ডক্টর এম.এল. সেগাল। এছাড়াও যাদের সমসাময়িক রিসার্চ, থিওরি এবং বিভিন্ন বিষয় আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়, তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর জর্জ ভিতুলকাস, রজন শঙ্করন, ফারুক জে মাস্টার। এই যে রুব্রিক্সের জ্ঞান এবং মেডিসিন চেনার যে ওয়ে, এই বিষয়গুলা ভারতবর্ষে যারা আমাদেরকে সমৃদ্ধ করে তুলেছেন, এরকম ডাক্তার ডক্টর এস.আর. পাঠক, এইচ.এল. চিৎকারা, এবং যার কথা স্মরণ না করলেই নয়, হোমিওপ্যাথির আমরা জানতাম যে সেগাল মেথড এরকম, গেছি বিভিন্ন সময়, দিল্লিতে বিভিন্ন জায়গায় গেছি, বাংলাদেশের এ প্রান্ত ও প্রান্ত ছুটেছি, কখগত কিছু এদিক ওদিক থেকে জানতে পেরেছি, কিন্তু ডেফিনেট ওয়ে, মানে ম্যান ইন ডিজিজটাকে চেনার যে ডেফিনেট ওয়ে, যার মাধ্যমে যার মানে অনুগ্রহে বলা যায়, বা যার অনুপ্রেরণায় আমরা এই জায়গায় আসতে পেরেছি, তিনি ডক্টর অশোক মহন্তি স্যার। তাকেও আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা বেসিক্যালি আলোচনা করব প্রথম যে কথাটা আমরা আমাদের সার্কুলারে দিয়েছিলাম, আমাদের এবারের ফোকাস বেসিক্যালি হবে ইনফ্লামেশন নিয়ে। আপনারা, আমার মনে হয় এখানে যারা আছেন সবাই আমার যে ভিডিওটা, প্রোমো ভিডিও আমি বানিয়েছি, সেই প্রোমো ভিডিওটা আপনারা দেখেছেন, সেখানে আমরা কিন্তু খুব হাইলাইটেড করেছি। তো বিষয়টা এরকম যে দেখা যায় আমাদের চেম্বারে প্রতিনিয়ত বডি পেন নিয়ে, শরীরের ব্যথা নিয়ে, জয়েন্ট পেন, গাউট, তাই না, শরীর গরম গরম লাগতেছে, হাতের তালু পায়ের তালু জ্বলছে, মাথাতে আঁচ বাড়াচ্ছে, স্ক্রিনের বিভিন্ন সমস্যা, চুল পড়ছে, খুব ক্লান্তি লাগে, ফাটিক যেটাকে বলি, অবসাদ, মুড সুইং হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হজমের সমস্যা নিয়ে এরকম প্রতিদিন অনেক অনেক রুগী আসে। আমরা এই ধরনের রুগীর ট্রিটমেন্ট করতে দেখা যাচ্ছে যে রীতিমতো হিমশিম খেয়ে যায়। তো বেসিক্যালি এই টাইপের রোগীগুলোকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, এরকম কিছু টিপস এবং ট্রিক্স আমি বেসিক্যালি এই মাস ধরে আপনাদের সামনে শেয়ার করব। এই ক্লাসগুলো আপনার জন্য খুবই জরুরি। তার আগে আমাদের জানতে হবে যে হোমিওপ্যাথি কিন্তু এখন শুধুমাত্র ম্যাট্রিমেডিকাল রেপার্টরির মধ্যে সীমাবদ্ধ না। কারণ আমরা কিন্তু হোমিওপ্যাথিকে প্রথমেই, হোমিওপ্যাথির ডেফিনেশনে প্রথমেই আমরা বলেছি ইট ইজ নট অনলি, আমরা কি বলেছি হোমিওপ্যাথি নিয়ে, ইট ইজ নট অনলি নট অনলি সায়েন্স বাট অলসো আর্টস এন্ড ফিলোসফি, তাই না? এখানে শুধুমাত্র সায়েন্স না, এর মধ্যে ফিলোসফিও ঢুকে আছে, তারপরে আরো অনেক বিষয় ঢুকে আছে। তাহলে আমাদের জ্ঞানটাকে শুধুমাত্র ম্যাট্রিমেডিকাল রেপার্টরির মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। আমরা হলাম প্রগতিশীল ডাক্তার, এখানে যারা আসছে আমরা কিন্তু সবাই প্রগতিশীল ডাক্তার। তো যেসব ডিজিজ, মানে আমাদেরকে ম্যাট্রিমেডিকা রেপার্টরির জ্ঞানের পাশাপাশি ডিজিজেরও জ্ঞান আমাদের জানতে হবে, বুঝতে হবে।
তো আলোচনার শুরুতেই আমি যে রোগগুলার কথা বললাম, অসুবিধার কথাগুলো বললাম, যেগুলা নিয়ে প্রতিনিয়ত আমাদের চেম্বারে রোগীরা আসছে, আমরা ঘাবড়ে যাচ্ছি, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি সেই অসুখগুলাকে, সেই রোগগুলাকে সারাতে। এগুলোর মূল রুট হলো ইনফ্লামেশন। আমরা ইনফ্লামেশন শব্দটার সাথে মনে হয় সবাই পরিচিত। বর্তমান জামানার শতকরা, মানে এটা রিসার্চে এসেছে, 80% ডিজিজের রুটটাই হলো ইনফ্লামেশন, শুরুটাই হয় ইনফ্লামেশন থেকে। তো এই যে ইনফ্লামেশন, অনেকের কাছে মনে হবে যে আবার ইনফ্লামেশনটা আবার কি? হ্যাঁ, ইনফ্লামেশনটা কি জিনিস, ইনফ্লামেশন দিয়ে কি হয়? তো ইনফ্লামেশন, এটাকে যদি আমরা সহজ ভাষায় ডিকশনারি ওয়ার্ডে বলি, তাহলে ইনফ্লামেশন হচ্ছে প্রদাহ। আমরা বলি না প্রদাহ, এটা একটা মানে হচ্ছে জ্বালা। ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো, ইনফ্লামেশন হওয়াটা ভালো না মন্দ? ইনফ্লামেশন একজনের, আমি তো বলতেছি যে ওই সব অসুখগুলো শুরু হচ্ছে ইনফ্লামেশন থেকে, তাহলে ইনফ্লামেশন হওয়াটা ভালো না মন্দ? আপনাদের কি মনে হয়, ইনফ্লামেশন কি গুড অর ব্যাড? ব্যাড। ব্যাড, আচ্ছা। আমাদের আব্দুর রাজ্জাক ভাই ব্যাড বলেছেন। বেসিক্যালি এটা অবশ্যই ভালো, এটা ব্যাড না, এটা গুড। কেন আমি বলছি, কারণ সৃষ্টিকর্তা এটাকে আমাদের ইমিউনিটি সিস্টেমের একটা, ইমিউন সিস্টেম আমাদের যেটা আছে, ইমিউন সিস্টেম, আমরা কি বলি ইমিউন সিস্টেম মানে কি, ওই ভাইটাল ফোর্স বলেন বা ভাইটাল ফোর্স, ওই কাছাকাছি জায়গায় ইমিউন সিস্টেমের একটা অংশ স্বরূপ বানাইছেন এই ইনফ্লামেশনকে। যখন আপনার কোথাও ব্যথা লাগে বা আঘাত লাগে বা কোথাও একটা চোট পান, অথবা দেখা যাচ্ছে যে বাহিরের সাবস্টেন্স, যেমন ধরেন ভাইরাস, ব্যাকটেরিয়া সহ নানান আপনার শরীরের মধ্যে প্রবেশ করে, তখন কি হয়, আপনার ইমিউন সিস্টেম, আপনার ডিফেন্সিভ মেকানিজম, আমাদের বডিতে থাকে না ডিফেন্সিভ মেকানিজম, ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তখন সে কি করে, আমাদের শরীরের মধ্যে কিছু ইনফ্লামেটরি মার্কার রিলিজ করে, ইনফ্লামেটরি মার্কার এমন কিছু একটা রিলিজ করে। এই কারণে দেখা যাচ্ছে, আপনার ধরেন যে কথার কথা, করোনা হলো, করোনা ভাইরাস, আপনার কোভিড-19 আপনার বডিতে প্রবেশ করলো। দেখবেন যে কোন পার্সনের জ্বর আসতেছে হয়তো 99 না 100 বা 101, আবার কারো কারো দেখবেন যে 3-4 পর্যন্ত উঠে যাচ্ছে। আমার দুটা ছেলের কোভিড হলে তো এক বাসার একজনের, আমরা জানি একজনের যদি হয় তাহলে বাড়ির ভর্তি সবার হবে, তো ধরে নেন, আমি বোঝানোর জন্য বলছি, দুইজনের বডিতেই কোভিড দেখা দিল। বড় ছেলের খুব লম্বা চড়া স্ট্রং সবকিছু ঠিকঠাক আছে, তার যখন জ্বর আসছে তখন তার জ্বর আসছে 100, ভালো করে বোঝেন বিষয়টা, 100 থেকে 101 এর মধ্যে আসছে। আর কোভিড এর যে যে সিমটম গুলা থাকে, সর্দি, মাথা ধরা, ড্রসিনেস, দুর্বলতা, এগুলো সবই আছে। ছোটটার জ্বর আসছে 103 থেকে 4 ডিগ্রি। একই বিছানায় তারা শোয়, একই খাবারই খায়, আবার ধরে নেন ওই জীবাণুটা আমার দ্বারাই তাদের মধ্যে প্রভাবিত হয়েছে। তাহলে এই যে দুইজন, আমার দুই বেটা, আমারই অঙ্গ, এই দুইজনের দুই ধরনের টেম্পারেচার কেন শো করছে? কেউ কি বলতে পারবেন কেন? ইনফ্লামেশন। হ্যাঁ, ইনফ্লামেশন, ঠিক আছে, আমরা ইনফ্লামেশন নিয়ে আলোচনা করছি, করার পরে আপনি বলেন, কিন্তু এমনি দুইজনের দুই রকম টেম্পারেচার কেন হলো? কেন? এটা বডি ইমিউনিটি থেকে হচ্ছে না, ইমিউনিটিটা দুজনের আলাদা, ইমিউনিটি থেকে হচ্ছে। হ্যাঁ, বাড়লো কেন? কার ইমিউনিটি বেশি আর কার ইমিউনিটি কম? এখন ছোট ছেলের ইমিউনিটি বেশি, একজন করে বলি, সিয়াম। ছোট ছেলের হয়তো ইমিউনিটি বেশি, হয়তো। আচ্ছা, এরপর আর কি বলছিলেন? তোহিদ। হ্যাঁ, বলছিলাম যে যার জ্বরটা বেশি তার ইমিউনিটি সিস্টেম বেশি। আচ্ছা, ঠিক আছে। তার আমরা ইমিউনিটি বলবো না, আমরা হোমিওপ্যাথির ভাষায় যদি বলে থাকি ইমিউনিটি বললাম। যার ভাইটাল ফোর্সটা যত বেশি অ্যাক্টিভ হবে, তা সে রোগের সাথে তত বেশি
ক্রিয়া করতে পারবে, এটা হয়তো না, এটা একদম পরীক্ষিত সত্য। হ্যাঁ, এটাই থিওরি। যখন ইমিউনিটি শক্তি বেশি হবে তার মধ্যে জ্বরটা বেশি হয়ে যাবে। যার ভাইটাল ফোর্স বেশি স্ট্রং তার জ্বর বেশি হবে, যার ভাইটাল ফোর্সটা কম স্ট্রং তার জ্বরটা কম হবে। হ্যাঁ, এটা এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমি আপনাদের মাথায় দিয়ে দিলাম, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে? তো সৃষ্টিকর্তা আমাদের মধ্যে ইমিউনিটি সিস্টেম দিয়ে দিল, বলে দিল যে তোমরা ভাইরাস ব্যাকটেরিয়া আননোন কোন জিনিস যদি বডিতে প্রবেশ করে তাহলে একদম তোমরা অ্যাক্টিভ হয়ে যাবা এবং সেখানে ইনফ্লামেটরি মার্কার রিলিজ করবা। ইনফ্লামেটরি মার্কারটাকে ওই যে টেম্পারেচার বাড়ায় দিচ্ছে। ঠিক আছে? এরকম আরো দেখতে পাবেন। ধরেন হঠাৎ করে আপনার কোথাও আঘাত লাগলো, এখানে আমি একটা ইয়েতে বাড়ি দিলাম, এরকম করে বাড়ি দিলাম, বাড়ি দিলে কি হয়, এই জায়গাটা ব্লাড ফ্লো হঠাৎ করে বেড়ে যাবে। এই জন্য দেখবেন যে এই জায়গাটা ফুলে গেছে, ফুলে যায় না, এখানে বাড়ি খেলে এই ধরেন আমার হাতে এখানে আমি বাড়ি দিলাম, তাহলে এই পুরা অংশ দেখবেন এমনি নর্মাল আছে, যে জায়গায় বাড়ি দিলাম ওই জায়গাটা ফুলে গেছে, ফুলে যে গেছে অথবা এটা একটা মার্কার। মার্কার মানে কি, মার্কার পেন মার্কার করে না দাগ, তাই না, একটা মার্কার হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই যে বাড়িটা দিলাম, বাড়ি দেওয়ার পরে কেন ফুলে গেল, এবার আমাদের এটা জানতে হবে। খোলার দরকারটা কি ছিল? এর দুটো কারণ আছে। প্রথমটা হলো বেশি ড্যামেজ যাতে না হয়ে যায় এবং দ্বিতীয় হলো হেলিংটা যাতে ফাস্ট হয়, এই কারণে ফুলে গেল। তাহলে কি ইনফ্লামেশন হয়ে ভালো হলো? এবার প্রশ্ন আসবে, ইনফ্লামেশন হয়ে কি তাহলে ভালো হলো? ভেবে নিন, যদি ইনফ্লামেশনটা না হতো, এরকম ফুলে যদি না যেত, বা বাড়ি মারার পরে যে ব্যথা বা জ্বালা, বা ধরেন একটু তেল পড়লো, গরম তেল পড়লে তো পুড়ে গেল, পুড়ে গেলে যে জ্বালা হয়, সে জ্বালাটা যদি না থাকতো তাহলে কি হতো, আপনি ওই জায়গায় অনেক বেশি আঘাত লাগতো, চোট খেতেন, তারপরেও দেখা যাচ্ছে আপনার কোনো অনুভূতি হতো না। আমরা আর্নিকা যখন পড়ছিলাম তখন কি হচ্ছিল, আর্নিকার এখানে ব্যথা, ওই দরজা দেখে এই আসিস না আসিস না আসিস না এরকম করে ফেলে, তাই না, এরকম করে দূরে চলে যায়। এটা তো আমরা দেখেছি। তো যদি ইনফ্লামেশন না হতো, ওই চোটের অনুভূতি না আসতো, তাহলে আমরা কিন্তু ওই ব্যথার অনুভূতিটা আমাদের মধ্যে আসতো না। পেন যদি না থাকতো তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত। আর ওটা যাতে খারাপ না হয় এই জন্যই বডির ইমিউন সিস্টেম কি করছে, ইনফ্লামেশন করে দিচ্ছে। খুবই সিম্পল, খুবই সিম্পল, ইজি ভাবে বোঝেন তাহলে হয়ে গেল। তাহলে ইনফ্লামেশনকে আমরা যদি ভাগ করি, ইনফ্লামেশনকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারবো, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। ঠিক আছে? অ্যাকিউট ইনফ্লামেশন মানে, অ্যাকিউট মানে শর্ট টার্ম। ধরেন আপনি যখন আঘাত পান বা আপনার শরীরের মধ্যে দেখা যাচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, করোনা ভাইরাস, কোভিড, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, ম্যালেরিয়া যাই ঢুকুক না কেন, আপনার শরীরে জ্বর চলে আসবে, এটা হলো শর্ট টার্ম, এটা কিন্তু ভালো। কিন্তু ক্রনিক ইনফ্লামেশন হলো লং টার্ম, আবার বারবার হতে থাকে। হ্যাঁ, এটা কখনো হতে পারে কোনো এক্সটার্নাল ইভেন্ট হলো না, তারপরেও হতে পারে, কোনো চোট পাইলেন না তারপরেও হলো, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করলো না তারপরেও হচ্ছে, বা কোনো ফরেন পার্টিকেল আপনার বডিতে ঢুকলো না তারপরেও আপনার বডির ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন করে দিচ্ছে, এটা কিন্তু খারাপ। তার মানে আমাদের ডক্টর আব্দুল রাজ্জাক ভাইয়ের কথাও একটু ঠিক থাকলো, তাই না? প্রারম্ভিক ভাবে ভালো, কিন্তু এই যে অ্যাকিউট মানে ক্রনিক লেভেলের যখন ইনফ্লামেশন হয়ে যাচ্ছে এটা কিন্তু খারাপ, এটা অ্যালার্মিং, বারবার হচ্ছে, এটা অ্যালার্মিং। এই আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা বুঝি যে ক্রনিক ইনফ্লামেশনটা কেন হয়, ক্রনিক ইনফ্লামেশন কেন হয়। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ওবেসিটি। ওবেসিটি কি? ওবেসিটি হচ্ছে প্রয়োজনের তুলনায় বডিতে যদি মেদ হয়, আমার যতখানি আমাদের কি হয়, একটা নির্দিষ্ট লেভেল আছে, যে আমার হাইট হলো 5 ফুট 7 ইঞ্চি, তাহলে আমার ওয়েট থাকতে হবে 52 থেকে 58, এরকম একটা রেঞ্জ থাকে, তাই না? তাহলে আমার যদি ওই রেঞ্জের মধ্যে আমার ওয়েট থাকে তাহলে আমি ঠিক আছে, ফিট। কিন্তু আমার ওয়েট যদি বেশি থাকে, মেদ যদি আমার বেশি থাকে, তাহলে ইনফ্লামেশন হচ্ছে বডিতে বাড়বে। সাথে সাথে স্ট্রেস, ঘুমের সমস্যা, দীর্ঘ সময় ধরে বসে বসে কাজ করা, অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, ধূমপান, অ্যালকোহল, মদ খাওয়ার মতন খারাপ অভ্যাস, বদ অভ্যাস যেগুলা থাকে, প্যাকেটজাত ফুড আমরা যেগুলা খাই, হ্যাঁ, যার মধ্যে অনেক ধরনের এই যে প্যাকেটজাত ফুড বলতে কি বোঝাচ্ছি, এই যে আমরা চিপস খাচ্ছি,
আমরা এই যে এখন ইয়ে পাওয়া যায়, অল টাইমের কেক পাওয়া যায়, আমরা আপনার কাছে বাড়িতে গেলেই আমরা কিন্তু এখন পিঠা পায়েস দিই না, ওগুলাই এনে দিয়ে দিচ্ছি। এই যে প্যাকেটজাত খাবারগুলা, এর মধ্যে কিন্তু অনেক ধরনের ট্রান্স ফ্যাট থাকে, স্যাচুরেটেড ফ্যাট থাকে, এগুলা কিন্তু আপনার ইনফ্লামেশন বাড়াবে। এবার তো বলবেন যে আবার এগুলা কি নাম বলতেছেন, ট্রান্স ট্রান্স ফ্যাট, স্যাচুরেশন ফ্যাট, এগুলা আবার কি? তো এটা নিয়ে বলি, কারণ আমাদের এখানে অনেকেই এই বিষয়গুলো জানেন, কিন্তু যারা জানেন না তাদেরও একটু জানা দরকার। তো ট্রান্স ফ্যাটটা কি, খুব মানে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি, খুবই ছোট করে বলি আমি। মানে ডাক্তারি লেভেলে যেরকম জানা দরকার সেরকমটা ভাবে বলতেছি না, কিন্তু সাধারণভাবে যেটুকু জানা দরকার সেটুকু বলতেছি। তো ট্রান্স ফ্যাট হলো এক ধরনের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এটা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি করে না। ট্রান্স ফ্যাট এটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতি করে না। কিন্তু যখন এটা এই যে শিল্প কারখানায়, ফ্যাক্টরিতে, বেকারিতে এটাকে প্রস্তুত করা হচ্ছে, খাবার হিসাবে ব্যবহার করা হচ্ছে, তখন এটা কিন্তু স্লো পয়জনের মতন কাজ করে। মানে আপনি একটু করে খাচ্ছেন, খাওয়া মাত্রই যে আপনার সমস্যা হবে তা কিন্তু না। এটা ধীরে 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 স্লো পয়জনিং এর মতন কাজ করতে থাকবে। এই যে আমরা বনস্পতির তেলে হাইড্রোজেন যোগ করি, হাইড্রোজেন যোগ করে ট্রান্স ফ্যাট তৈরি করি। ট্রান্স ফ্যাট গুলা হাইড্রোজেন যোগ করে তেলের মধ্যে হাইড্রোজেন যোগ করে তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? যাতে এটা অনেক, তেলটা অনেক স্মুথ হয়, শক্ত হয়, হ্যাঁ, এবং এটাতে ভাজার ফলে হবে কি, খাবারের সেলফ লাইফ, মানে খাবার আছে অনেক দিন পর্যন্ত আপনার নষ্ট হবে না। আপনারা খেয়াল করে দেখেন, আমরা যে প্যাকেটজাত খাবার গুলা নিই, এই চিপসের কথা ভাবেন, আপনি যদি বাসায় চিপস ভাজেন এক বেলা দুবেলার পরে আপনি যদি বয়মে রেখে দেন, খুব বেশি দিন কিন্তু ভালো থাকে না। কিন্তু প্যাকেটজাত ওই চিপস গুলা বছরের পর বছর, মানে 6 মাস, 8 মাস, 10 মাস পর্যন্ত, বা কোনোটা 1-2 বছর পর্যন্ত ভালো থাকতেছে, নষ্ট হচ্ছে না। এটা কিন্তু এই যে হাইড্রোজেন যুক্ত এই তেলের কারণে। তো ট্রান্স ট্রান্স ফ্যাটে থাকা এই ডবল বন্ডের, এখন ডবল বন্ড হাইড্রোজেন ডবল বন্ড তৈরি করে থাকে। ডবল বন্ডের হাইড্রোজেন বেসিক্যালি শরীর বিন্যাস করতে পারে না, সংশ্লেষ করতে পারে না, শরীর সোজা কথায় ভাঙতে পারে না, ফলে তার রক্তের মধ্যেই থেকে যায়। তো একমাত্র এইচডিএল কোলেস্টেরল আছে, কোলেস্টেরলের একটা ভ্যারাইটি হলো এইচডিএল, হাই ডেনসিটি লাইকোপ্রোটিন। এইচডিএল এর পুরোটা হচ্ছে হাই ডেনসিটি লাইকোপ্রোটিন। এটা আপনাকে, এই কোলেস্টেরলটা আপনাকে মুক্তি দিতে পারে। তো এইচডিএল মূলত রক্ত থেকে সব ধরনের ক্ষতিকর, শুধু মানে ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট বলে না, ফ্যাট যত ধরনের ফ্যাট আছে সব ফ্যাট গুলাকে, বিশেষ করে ক্ষতিকর ফ্যাট গুলাকে রক্ত থেকে ড্রেন আউট করে দেয়, সরায় দেয় কোনোভাবে। কেন করে? যাতে কোনোভাবে সে লিভার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে পৌঁছাতে না পারে। রক্তবাহী যে ভেসেল থাকে, ভেসেলের দেওয়াল গুলা পাতলা রাখতে এটা সাহায্য করে। এই এইচডিএল টা এই কাজটা করে। কিন্তু বেশিরভাগ এইচডিএল, যদি দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকেরই তো একটা ক্ষমতা আছে, তাই না? তো আপনি ওই প্যাকেটজাত খাবার খেয়ে যাচ্ছেন সারাদিন, ট্রান্সফ্যাট আপনি ইনটেক করতেছেন, ভিতরে নিচ্ছেন, তো আপনার তো একটা লিমিটেশন আছে। এখন এইচডিএল যদি সারাদিন ট্রান্সফ্যাট ছড়াতেই, পরিষ্কার করতে যদি সব খরচ হয়ে যায়, তাহলে আপনার রক্তের খারাপ কোলেস্টেরল, অন্যান্য আরো যে কোলেস্টেরল আছে, সেই কোলেস্টেরল মাত্রা বেড়ে যাবে, এবং সাথে সাথে আপনার রক্তচাপও বাড়বে। তো বাজারজাত যে কোনো ডুবো তেলে মুচমুচে মুড়মুড়ে ক্রিস্পি, হ্যাঁ, ক্রিস্পি করে ভাজা খাবারে বেসিক্যালি ট্রান্স ফ্যাটে একদম ভরা থাকে। এই যে আপনি রাস্তার ধারে আমরা চিকেন ফ্রাই, ক্রিস্পি ফ্রাই, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, আরো কত নাম, আমিও তো খাই না, নামও জানি না, এই যত খাবার আছে এগুলা কিন্তু বেসিক্যালি ট্রান্স ফ্যাটে ভরা। আপনি একদিন দুদিন খাচ্ছেন সেটা আলাদা কথা, কিন্তু আপনি যদি রেগুলার এটাকে ইনটেক করেন, ডেফিনেটলি আপনার ক্ষতি হবে। তো সাধারণ হাইড্রোজেনেট তেলে এগুলা ভাজা হয়, আর একবার ব্যবহারের পরে বাড়তি যে যে তেল থাকে সেটা কিন্তু ওরা রেখে দেয়, রেখে দেওয়ার পরে আবার একই তেলে, ওই পুরাতন তেলে আবার ভাজছে। আলুর চিপস, তেলে ভাজা, সিঙ্গাড়া, জিলাপি,
ওই যে কচুরি, পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, এই এই টাইপের প্রত্যেকটা আইটেমে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। আরেকটা ফ্যাটের কথা বললাম, সেটা কি? স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট কি করে? এটা কিন্তু বেসিক্যালি শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটা কোলেস্টেরল বাড়ায়। ট্রান্স ফ্যাট তো হলো কি বললাম, স্লো পয়জন, ধীরে 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 ক্ষতি করে। আর স্যাচুরেটেড ফ্যাট আপনাকে একদম ইনস্ট্যান্ট ক্ষতি করে। এই স্যাচুরেটেড ফ্যাট কিসে কিসে থাকে আমরা জানি? রেড মিট। রেড মিট কি? চার গরুর গোস্ত আমরা যেটাকে বলি, শুধু রেড মিট বলে না, চার পায়ে প্রাণীর যে মাংসগুলো আছে, গোস্তগুলো আছে, সেগুলাতে এই কোলেস্টেরল, এই স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। চিংড়ি, তারপরে কলিজা, এগুলাতে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে। তো বেসিক্যালি হয় কি, খারাপ লাইফ স্টাইলের জন্য আপনার শরীরের ইনফ্লামেশন বাড়ে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে ইনফ্লামেশন আছে কি নাই? এর একটা কমন টেস্ট আছে। আপনি যদি সিআরপি টেস্ট করেন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট, তাই না? আমরা করি, এই যে গাউট হলে বা পেটের ব্যথা হলে আমরা সিআরপি টেস্ট দিই। তো এটা যদি আপনারা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বডিতে ইনফ্লামেশন আছে কিনা। এছাড়া আরো অনেক টেস্ট আছে যেটাতে আপনি সহজে ধরে ফেলতে পারবেন, কিন্তু আমরা তো চৌকস হোমিওপ্যাথ, তাই না? আমরা চৌকস, আমরা কিন্তু সিমটমের মাধ্যমে জাজ করতে পারি যে আমার মধ্যে বা আপনার মধ্যে ইনফ্লামেশন আছে কি নাই। তো সব থেকে কমন সিমটম হলো শরীরের হিট বেড়ে যাবে, অ্যাসিডিটি হবে, ডাইজেস্টিভ ইস্যু হবে, হজম হবে না, ঠিক আছে? স্কিনে একনি একনি বা পিম্পল, ব্রণ ওঠে না, পিম্পল, ব্রণ, বা দেখা যাচ্ছে যে স্কিন একদম পুরা ডাল হয়ে যাবে, ডাল একদম খসখসে, ডালনেস ইস্যু থাকবে, হেয়ার ফল হবে, চুল পড়তে থাকবে, দ্রুত ওয়েট গেইন করবে, হঠাৎ ওজন বেড়ে যাবে, একটু যদি কাজ করে অমনি ক্লান্তি চলে আসবে, মুড সুইং হবে, ডিপ্রেশন হয়ে যাবে, জয়েন্টে জয়েন্টে পেইন হবে, শরীরের বিভিন্ন জায়গায়, হ্যাঁ, হতে পারে মাথা ব্যথা, স্টোমাকে আমরা যেটাকে বলি স্টোমাকে, প্যানক্রিয়াসে ব্যথা হবে, যে কোনো ব্যথার সাথে আবার জ্বরও হবে, ঠিক আছে? মাসল একদম স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, চিপে দেখেন ডাক্তার সাহেব কেমন শক্ত হয়েছে, মাসল স্টিফ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইনফেকশন হবে, এগুলো বেসিক্যালি ইনফ্লামেশনের সিমটম। তো আজকে মেজর লাইফস্টাইল রিলেটেড যে ডিসঅর্ডার গুলো আছে, ঠিক আছে, এগুলোই কিন্তু ইনফ্লামেটরি ডিসঅর্ডারে রূপান্তরিত হচ্ছে। যেমন ধরেন যে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, আলজিমার, আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস আর কি, অ্যাজমা, তারপরে ফাইবো ফাইবোমালজিয়া, বা এই যে ক্যান্সার, এই সবগুলো কিন্তু ইনফ্লামেটরি কন্ডিশনের আউটপুট, ঠিক আছে? তো এখন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন কাজ করতে হবে যাতে ইনফ্লামেশনটা আপনার জীবন থেকে চলে যায়। আমি কিন্তু আপনাদের অ্যাওয়ারনেস তৈরি করতেছি, এই অ্যাওয়ারনেস গুলো আপনারা কিন্তু আপনার পেশেন্টের মধ্যেও তৈরি করবেন, ঠিক আছে? তারপরে আমরা আসবো কিভাবে মেডিসিন দিয়ে কি করতে হয়, সেটা আমরা পরে আসছি। তো কিভাবে জীবন থেকে ইনফ্লামেশনকে হটানো যায়, এটার কয়েকটা ন্যাচারাল উপায় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, একটু মন দিয়ে খেয়াল করেন। তো মোটামুটি আপনি আপনার পেশেন্টকে ওইভাবে বলবেন যে 6টা উপায় আছে। তার মধ্যে হচ্ছে এক্সট্রা ফ্যাট কে লুজ করতে হবে। যখন আপনার ওজন ঠিক মতো আপনি কমাতে পারবেন, তখন দেখবেন যে আপনার ইনফ্লামেশন ন্যাচারালি ডাউন হয়ে যাবে। দেখুন, আমাদের বডির এক এক, মানে আমি তো একটু আগেই বললাম যে একটা স্পেসিফিক ওয়েট আছে, হাইট অনুযায়ী একটা ওয়েট আছে। হ্যাঁ, আপনি আপনি দেখা যাচ্ছে যে আপনার হাইট, আমি যেটা বললাম 5 ফুট 7 ইঞ্চি, তাহলে 52 থেকে 59 কেজি পর্যন্ত আপনি ক্যারি করতে পারবেন, আপনি ওয়েটটাকে ক্যারি করতে পারবেন। এবার আপনার বডি যদি 10 কেজি, 20 কেজি, 30 বা 40 কেজি ওভার ওয়েট হয়ে যায়, 60 কেজি হওয়ার কথা সেটা যায় হয়ে গেল 100 কেজি, তখন কি হলো? বডির যে সিস্টেম থাকে সেটাকে ওভার ওয়ার্ক করতে হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন ওভার টাইম ওয়ার্ক করেন, আপনার অফিস জব বা আপনি আপনার চেম্বারে 10 ঘন্টা রুগী দেখলেন, এরপরে যখন আপনি আরো 2 ঘন্টা রুগী দেখবেন, অথবা আপনি 10টা রুগী দেখতে পারেন, সেখানে আপনি যদি 12টা রুগী দেখবেন,
তখন দেখবেন যে আপনার মাথা আর কাজ করছে না, আপনি ক্লান্ত হয়ে পড়ছেন। ঠিক এইভাবে বডিও ক্লান্ত হয়ে পড়ে। আপনার বডির ক্যাপাসিটি হলো 50 কেজি 60 কেজি হ্যান্ডেল করার, আর আপনি তার ওয়েট বাড়িয়ে দিয়েছেন 90 কেজি। এই এক্সট্রা 40 30 40 কেজি লোড তাকে নিতে হবে, এটা এক্সট্রা হলো। এই কারণে বডিতে ইনফ্লামেশন তখন বাড়িয়ে দেয়। বডি, আমি তো আগেই বললাম বডি ইনফ্লামেশন বাড়িয়ে দিয়ে দেয়। কেন বাড়ায় দেয়? কারণ ওই যে কারণও তো আগেই বললাম। তো আপনার যে ইমিউনিটি থাকে, ইমিউনিটি সিস্টেম এইভাবে ধীরে ধীরে তখন ড্যামেজ হয়ে যাবে। এই জন্য ওজন কম করার ক্ষেত্রে ফোকাস করবেন। বিভিন্ন ডায়েট চার্ট আছে, বিভিন্ন বিষয় আছে, সেগুলা পালন করবেন। এরপরে দ্বিতীয় নাম্বার 2 বিষয় হচ্ছে যেগুলা ইনফ্লামেটরি ফুড আছে, অ্যাভয়েড ইনফ্লামেটরি ফুড। ইনফ্লামেটরি ফুড গুলাকে অ্যাভয়েড করতে হবে। ইনফ্লামেটরি ফুড গুলা কি কি সেটা বললাম, সেগুলাকে আপনাকে ইয়ে করতে হবে। তবে এটা মাথায় রাখবেন, আপনার রুগীকেও বলবেন। 1 নাম্বার ইনফ্লামেটরি ফুড হলো সুগার, চিনি। ঠিক আছে, আমরা যখন এই যে প্যাকেটজাত খাবার খাই, আপনি যখন খান, বা আর্টিফিশিয়াল সুগার দিয়ে তৈরি ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এই যে স্প্রাইট, কোক, ফান্টা, মেরিন্ডা, হ্যাঁ, এমনকি যে প্যাকেটজাত জুস, ব্রেড, বার্গার, পিজা, বেকারি আইটেম, বিভিন্ন ধরনের পেস্ট্রি, এই ধরনের জিনিস যখন আপনি খান, এগুলোর মধ্যে কিন্তু একদম মানে সুগার গুলাকে একদম ঠাসা থাকে, একদম বিভিন্ন ফরমেটের মধ্যে ঢুকানো থাকে। দেখবেন যে বিস্কিটের উপরে সুগারের একটা আলাদা লেয়ার বানায় রেখেছে, আছে না এরকম বিস্কিট? তো বিভিন্ন ফরমেটে একদম ঠাসা সুগার থাকতেছে, আর্টিফিশিয়াল সুগার দেওয়া থাকতেছে। এগুলো আপনার বডির ইনফ্লামেশন বাড়ায় দিবে। সময় থাকতে সচেতন হয়ে যান, এগুলাকে টাটা বাই বাই করে দেন। দ্বিতীয়টা হলো হুইট বা গম। দেখেন, গ্রামের কৃষকরা কিন্তু জানে না তারা যে গমটা প্রডিউস করছে, প্রোডাকশন করতেছে, আর আপনি যেটা খাচ্ছেন সেটা একদম প্রোডাকশনটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের লাইফ স্টাইল এমন হয়ে গেছে যে আমরা এখন এই গমটাকে ঠিক মতন ডাইজেস্ট করতে পারতেছি না। এই গম তো আগে কি বলা হতো, এই যে গমের আটা রুটি খাও, আমরা এখনো বলি যে ব্রাউন কালারের বা ওই যে যেটা লালচে টাইপের আটা রুটি খাও, আমরা বলি না, এখনো সাজেশন দিই, কিন্তু আমরা কি ওই জিনিসটা পাই? পুরো আমাদের হাতে যেটা আসছে পুরো জিনিসটাই চেঞ্জ। আমরা এটা ঠিক মতো ডাইজেস্ট করতে পারতেছি না। কেন ডাইজেস্ট করতে পারছি না, এটা কি কখনো দেখেছেন? আগে মানুষরা গমের ইয়েটাকে ডাইজেস্ট করতে পারতো, এখন কেন পারতেছে না? কারণ গমের মধ্যে গ্লুটিন, আমরা ওই যে ইয়ে পড়াতে যে বলছিলাম, কি পড়তে, টিটিগাম ভালগারিস পড়াতে, গ্লুটিন অ্যালার্জি, তাই না? এই গ্লুটিন নামে এক ধরনের আঠালো প্রপার্টিস থাকে, এটাকে প্রসেস করে বুস্ট আপ করে দেয়। ঠিক আছে, এটা কি হয়, গ্লুটিনের কারণে এই বেক করার সময় দেখা যাচ্ছে যে রুটিগুলা ফুলে ফেপে ওঠে। আপনি যে তন্দুরুটি, পাউরুটি, পাস্তা, কেক, চিপস, সস, হ্যাঁ, বিয়ার, এগুলোর মধ্যে গ্লুটেন থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু বেশিরভাগ লোকই প্রপারলি ডাইজেস্ট করতে পারে না, আর এই ইনডাইজেশনের কারণে ইনফ্লামেশন বাড়ে। গেল তৃতীয়ত হচ্ছে প্যাকেটজাত খাবার, আল্ট্রা প্রসেস করা ফুড, যেগুলো আমাদের শরীরে বজ্র তৈরি করে, দূষিত করে, রক্তকে দূষিত করে, আপনার শরীরের অনেক বেশি ডাইজেস্টিভ পাওয়ার খরচ করে ফেলে। আপনি খেয়াল করে দেখেন, যেদিন আপনি ম্যাকডোনাল্ড থেকে পিজা খেয়েছেন, তার পরের দিন আপনার টয়লেটে কেমন হয়, টয়লেটটা কেমন হয়, খেয়াল করে দেখেন, এগুলো বোঝার আছে। তো ডাইজেস্ট করতে অনেক খরচ করে ফেলতেছে এনার্জি, এই কারণে আপনার বডি ওভার ওয়ার্ক করতেছে। ইনফ্লামেশন ওভার ওয়ার্ক করলে কি হয়, ইনফ্লামেশন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরের বিষয়টা হলো এন্টি ইনফ্লামেটরি ফুড। আপনাকে খেতে হবে এন্টি ইনফ্লামেটরি ফুড, রেগুলার খেতে হবে। কি কি যেগুলা খেতে হবে না সেগুলো তো বলে দিলাম, আর যেগুলা খেতে হবে তার মধ্যে সিজনাল ফ্রুটস, ফলমূল, ভেজিটেবল, সেগুলাকে অ্যাড করেন। কেন? কারণ এই খাবারগুলো অ্যালকালাইন খাবার, আপনার শরীর থেকে অপ্রয়োজনীয় বজ্র নিঃসরণ করে, সাথে সাথে আপনার ইনফ্লামেশনও কম করে দেয়। এন্টি ইনফ্লামেটরি ফুডের টপ লিস্টেড ফুড হলো, একদম টপ মোস্ট লিস্টেড, সব জায়গায় আপনি পাবেন টমেটো, একদম ভর সিজন টমেটো পেট পুরে খাবেন। গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ লিফি ভেজিটেবল, যার মধ্যে কি থাকে,
ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলা খাবেন। বিভিন্ন ধরনের যে ক্যাপসিকাম মানে আবার মরিচ ভাবেন না, মরিচও হবে, কিন্তু এই যে মিষ্টি সুইট ক্যাপসিকাম, এই যে বেল পাইপার বলে, এবং গোল গোল বেল পাইপার, এগুলো খুবই প্রয়োজনীয়, খাবেন, যদিও অনেক দাম, তারপরে এগুলা খাবেন। ঠিক আছে, তারপরে হলুদ, আদা, রসুন, লেবু, শসা, ক্ষীরা, নারিকেল, কমলা, পেঁপে, আনারসের মতন ফল খাবেন। কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, এগুলো অনেক হেলদি ফ্যাট থাকে এগুলোর মধ্যে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ফাইবার থাকে, এগুলা খাবেন। তিসির বীজ ভিজায় রেখে খাওয়া যায়, ইউটিউবে দেখেন। এগুলা বেসিক্যালি আপনার শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে দেবে। এরপরের ইয়েটা হচ্ছে স্লিপ আর্লি। আমরা দেরিতে ঘুমাই, তখন আমাদের ইনফ্লামেশন বেড়ে যায়। আমাদের প্রতিদিন দরকার 6 থেকে 8 ঘন্টা। সবচেয়ে বেস্ট হলো রাতের বেলার ঘুমানোর। 11টার মধ্যে শুয়ে পড়ুন, 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমান আপনার প্রয়োজন অনুযায়ী। উঠে আপনি কাজে লেগে পড়ুন। যতক্ষণ না আপনি ঘুমাবেন ততক্ষণ আপনার ইমিউন সিস্টেম রিপেয়ার হবে না। এই রিপেয়ার করতে গেলে তার আরামের প্রয়োজন, ইমিউন সিস্টেমের আরামের প্রয়োজন। সে আরামটা কখন পায়? যখন রাত্রেবেলা আপনি ঘুমান। রাত্রেবেলায় যদি আপনার ঘুম ডিস্টার্ব হয়, আপনি যদি ঠিক মতো ঘুমাতে না পারেন, আপনার ইমিউন সিস্টেম কিন্তু 24 ঘন্টা কাজ করতে থাকবে। ঘুম যতক্ষণ হবে না, ইমিউন সিস্টেম কাজ করবে, অনেক বেশি ওয়ার্ক করতে থাকবে, আপনার ইনফ্লামেশন বেড়ে যাবে। ঠিক আছে, তো এরপরের 5 নাম্বারটা হলো এক্সারসাইজ। নিয়মিত এক্সারসাইজ করুন। আমরা অ্যাক্টিভ থাকি, ওয়ার্কিং করি, জগিং করি, রানিং করি, সাইক্লিং, স্পিকিং, যোগা করি, আমরা অনেকে জিমে যাই, ওয়েট লিফটিং করি, এক্সারসাইজ করি, আবার অনেকে নাচে, ডান্স করে। হ্যাঁ, এই যত বেশি মুভমেন্ট গুলো হবে, আপনার বডিতে অক্সিজেন ইনটেক বেড়ে যায়। আপনি দেখবেন দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিচ্ছি, অনেক অক্সিজেন নিচ্ছি। এই অক্সিজেন যত আমরা নিব, আমাদের ওই যে ব্রিদিং এক্সারসাইজ আছে না, এই মুখ দিয়ে ছাড়ি, এই যে এক্সারসাইজ গুলা, এগুলো কি করে? আমাদের বডিতে অক্সিজেন বাড়ায় দেয়। অক্সিজেন কি করে? এই ইনফ্লামেশনকে ডাউন করে। পুরা দিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, চুপচাপ বসে থাকেন না একটা জায়গায়, আপনার বডিকে সুযোগ পেয়ে মুভ করেন, এনাফ মুভ করেন। ঠিক আছে, ষষ্ঠটা হচ্ছে স্ট্রেসফুল লাইফকে অ্যাভয়েড করেন, স্ট্রেস ফ্রি লাইফ উপভোগ করেন। আমি যত ইজিলি বলতেছি, এত ইজি কিন্তু না, অনেক কঠিন স্ট্রেস ফ্রি থাকা। কিন্তু এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, আপনাকে প্র্যাকটিস হতে হবে। আপনি যখন অ্যাওয়ার হয়ে যাবেন যে আমি প্রতিদিন কত স্ট্রেসে থাকি, ছোট ছোট বিষয় নিয়ে আপনাকে অ্যাওয়ার হতে হবে, আপনার মধ্যে অ্যাওয়ারনেস গ্রো করতে হবে, আপনার মধ্যে পরিবর্তন করতে হবে। আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আজকে এই স্ট্রেসটাই 1 নাম্বার হয়ে যাচ্ছে আমাদের ইনফ্লামেশনের কারণে। ডায়েট এক্সারসাইজ তো পরের ব্যাপার, আমি স্ট্রেসটা নিব না, যা হবে দেখা যাবে, বেলেডোনা হয়ে যান, যা হবে দেখা যাবে, পরেরটা পরে দেখবো। আজকে প্রেজেন্ট নিয়ে খুশি থাকেন। আপনার বডি, হার্ট, ব্রেন, হ্যাঁ, এমনকি মানে পুরা সিস্টেমের দেখবেন যে স্ট্রেসে থাকলে কেমিক্যাল চেঞ্জ করে ফেলে, কেমিক্যালি চেঞ্জ হয়ে যায়, ইনফ্লামেশন বেড়ে যায়। তাহলে স্ট্রেস ফ্রি আপনাদের থাকতে হবে। তো এই জন্য কিভাবে কি করবেন, এই জন্য কয়েকটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিই, রুগীদেরকেও বলবেন। সেটা হচ্ছে আপনাদের রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস বাড়াবেন। রিল্যাক্সিং অ্যাক্টিভিটিসটা কি করলে কি হয়? রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেম আছে, তাই না? তার মধ্যে নার্ভাস সিস্টেমের তো অনেক ক্লাসিফিকেশন আছে, আপনারা পড়ে নিন। তো একটা জায়গা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই প্যারাসিনথেটিক নার্ভাস সিস্টেমকে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই স্ট্রেসকে ডাউন করা সম্ভব। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে? রেগুলার বডি ম্যাসাজ, এক্সারসাইজ, মেডিটেশন, এগুলো করতে হবে। একটা কাজ করবেন, সেটা হচ্ছে নেচারের মধ্যে প্রতিদিন হাঁটবেন, নদীর ধারে হাঁটবেন, বনের মধ্যে দিয়ে হাঁটবেন, খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটবেন। আমাদের যে নেগেটিভ চার্জ, সেগুলোকে তো আপনার আর্থের সাথে ডিসচার্জ করতে হবে। ঘাসে খালি পায়ে হাঁটবেন একটা নির্দিষ্ট সময় ধরে। চাঁদনি রাতে চাঁদের সৌন্দর্য উপভোগ করবেন, ওয়াইফ কিনে ছাদে যাবেন, বা আপনার ছাদে যাওয়ার সম্ভব না, বেলকনিতে যে চাঁদনির যে আহ, আলো আছে সেটাকে উপভোগ করবেন। চাঁদে রাতের মধ্যে হাঁটাহাঁটি করে সৌন্দর্য উপভোগ করা শিখতে হবে।
চাঁদের আলো গায়ে লাগাতে হবে, একদম ঢেকে ঢুকে না, গায়ে গায়ে লাগান। সূর্যের আলো যেরকম ভিটামিন ডি দেয়, চাঁদের আলো কিন্তু আপনার এই প্যারাসিনথেটিক নার্ভাস সিস্টেমকে বুস্ট আপ করে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদের একটা টিপস দিয়ে দিই। যে সকল মহিলাদের মিনিস্ট্রেশন, এটা আমি ব্যাখ্যা কিন্তু পরে দিব, আমি এটা নিয়েও পড়াবো। সেটা হচ্ছে মিনিস্ট্রেশন সিস্টেম ঠিক মতো হয় না, সাইকেলটা উল্টাপাল্টা হয়, তাদেরকে আপনি সাজেশন দিবেন রেগুলার চাঁদের আলোর নিচে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসে থাকতে, একদম যতখানি কাপড় রাখা যায়। দেখেন কি হয়, রেজাল্ট হাতে নাতে পাবেন। এটা আমার দেখা না, বড় বড় বুদ্ধারা এই জিনিসগুলো শিখিয়ে গেছে। এই জিনিসগুলো আপনি প্র্যাকটিক্যালি করে দেখবেন, মেনস্ট্রুয়েশন সার্কেল ঠিক হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে ডিসমেনেরিয়া, তারপরে ওভারফ্লো ব্লিডিং, এই বিষয়গুলা রিপেয়ার হয়। সময় লাগে, একদিনে হবে না, কিন্তু এটা একটা অভ্যাসের মধ্যে নিয়ে যাবেন। এরপরে কি করবেন, এরপরে এমন বই পড়বেন যেগুলা পড়ে আনন্দ লাগে, মজা পান, রোমান্টিক বই পড়বেন, গান শুনতে পারেন, ডান্স করতে পারেন। বেসিক্যালি আপনি যেটাতে রিল্যাক্স বোধ করেন, আপনি কোরআন শরীফ পড়ে রিল্যাক্স বোধ করেন, কোরআন শরীফ পড়েন, জোর করে কিছু করেন না। যখন যেটা ভালো লাগে, রিল্যাক্স বোধ করতেছেন, সেটা করেন। স্ট্রেসকে নিজে থেকে দূরে হটায় দেন। ঠিক আছে, স্ট্রেসকে নিজে থেকে দূরে হটায় দেন, ডেফিনেটলি আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে। তো আজকে আমরা ইনফ্লামেশনকে খুব মামুলি মনে করতেছি, ছোটখাটো মনে করতেছি। এই জন্য আমরা মনে করতেছি যে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, মানে আমরা পেপার পত্রিকা গুলো দেখলে বা রিসার্চ পেপার যদি দেখি, তাহলে দেখি যে আমাদের অটো ইমিউন কন্ডিশন কত বেড়ে যাচ্ছে। আমরা আগে যা শুনতে পেতাম না, সেটা এখন দেখতে পাইতাম না, ওটা এখন দেখতেছি। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই বিষয়গুলোকে অ্যাওয়ার না হই, আমাদের পরিবারের স্বাস্থ্য যদি আমরা ঠিকঠাক না রাখি, অ্যাওয়ারনেস যদি গ্রো না করি, তাহলে কিন্তু আমরা অ্যালার্মের মধ্যে পড়ে গেলাম, অ্যালার্মিং কন্ডিশনে চলে গেলাম। এই জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে, নিজে সতর্ক হব, পরিবারের লোকজনকে সতর্ক করব, রোগীকে সতর্ক করব। আমি এই কথাগুলো কেন বললাম, দেখেন আপনার চেম্বারে যে রুগীরা আসে, অনেক রুগীকে আপনি পাবেন আপনার কথাকে সে বেদ বাক্য বলে মনে করে। আপনি যেটা বলবেন সেটাই সে করবে। অনেক মা এসে বলবে যে, ডাক্তার সাহেব আপনি একটু আমার বাচ্চাকে ভালো করে পড়াতে বলেন। তার মানে কি, আপনার কথা আপনার ওই পেশেন্টের বাচ্চা শোনে? তো এই কথাগুলো আপনি তাদেরকে বলবেন, তাদেরকে সতর্ক করবেন। ডেফিনেটলি আপনার চেম্বারে রোগীর সংখ্যা বাড়বে। ঠিক আছে, তো ইনফ্লামেশনের অন্যতম একটা মেডিসিন আপনি যদি খুঁজতে যান, তাহলে আমরা যে মেডিসিনটাকে পাবো সেটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনা নিয়ে নিঃসন্দেহে মানে সবাই স্বীকার করে গেছে যে অ্যাকুইট ইনফ্লামেশনের বেস্ট রেমেডিস হচ্ছে বেলেডোনা। আমরা বেলেডোনা নিয়ে আলোচনা করব। বেলেডোনা নিয়ে আমি এর আগেও ক্লাস নিয়েছি, বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। তখনকার এসপেক্টটা ছিল এক ধরনের, এখনকার এসপেক্টটা হবে আরেক ধরনের। আমরা বেলেডোনা রেগুলার পেশেন্ট চেম্বারে পাই, আমরা অনেক সময় দিতে পারি, অনেক সময় দিই না, কাজ হচ্ছে না। কারণ বেলেডোনাটাকে আমরা ঠিক মতো চিনতে পারছি না, ধরতে পারছি না, বিদায় কাজ হচ্ছে না। তো আমার এই লেকচার গুলো আপনারা ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে মাথার মধ্যে ঢুকায়, মানে হৃদয়ে নেবেন এবং মাথায় রাখবেন, এবং দেখবেন, অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো প্রথমে একটা কথা শুরু করতে চাই, একটা কিংবদন্তি দিয়ে, গল্প দিয়ে আমি শুরু করতে চাই বেলেডোনা। সেটা হচ্ছে, ম্যাকবেথের সৈন্যদল ভেনাস যখন আক্রমণ করে, তখন সৈন্যদেরকে এক ধরনের মিষ্টি ফল, তারা সুন্দর সুন্দর মিষ্টি ফল দেখতে পেল, সুন্দর দেখতে। হ্যাঁ, ওই ফলগুলাতে তৈরি এক ধরনের ওয়াইন দিয়ে তাদেরকে খাইয়ে হত্যা করা হয়েছিল। এটা একটা কিংবদন্তি, অনেক গল্প আছে, গুগলে সার্চ দিলে পাবেন। তো এই মিষ্টি ফলের উদ্ভিদটাই হলো এই প্রাণঘাতী নাইটশেড। যে ফুল থেকে প্রাপ্ত বীচি এত ভয়ানক, এত ভয়ানক, হ্যাঁ, সেই অর্থে কিন্তু বেলেডোনা বেশ অদ্ভুত। ইতালীয় ভাষায় এই বেলেডোনাকে বলা হয় সুন্দর নারী, বিউটিফুল লেডি। সুন্দর নারী, সুন্দর নারী দিয়ে, মানে বেলেডোনার নামটা আসছে সুন্দর নারী, বিউটিফুল লেডি থেকে, ইতালিয়ান ওয়ার্ড থেকে। তো এর আরো নাম আছে, ডেডলি নাইট শেড, হ্যাঁ, ডেভিস চেরিস। আমি একটু বেলেডোনার স্লাইডটা ওপেন করি। বেলেডোনা,
আছে, ডেডলি নাইট শেড, ডেভিস চেরিস ইত্যাদি নামে এটা পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাট্রোপা বেলেডোনা। অ্যাট্রোপা বেলেডোনা দক্ষিণ পশ্চিম এশিয়া, ইউরোপ, উত্তর পশ্চিম আফ্রিকাতে মূলত এই গাছটা জন্মে। তো এই উদ্ভিদে রয়েছে ছোট ছোট জামের মতো বিচি। জামের মতো বিচি, বেলেডোনার ছবিটা নেওয়া হয়নি, দিলে ভালো হতো। জামের মতো বিচি, এরকম গোল গোল। হ্যাঁ, এবং এইটা দেখলে যে কেউ আকৃষ্ট হয়, বাচ্চারাও আকৃষ্ট হয়, বড়রাও আকৃষ্ট হয়। তো এই গাছটা আগাছে গোড়া বিষাক্ত। আপনি ভুলে যদি এর বিচিটা আপনার পেটের মধ্যে চলে যায়, তাহলে দেখবেন তীব্র পিপাসা শুরু হয়ে যাবে, মুখ একদম মুখ চোখ শুকায় যাবে, চোখের মনিটা বড় হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, চামড়ায় লাল লাল ফুসকুড়ি উঠবে, এবং একটা সময় দেখা যাচ্ছে যে আপনি জ্ঞানও হারাই ফেলতে পারেন, এরকম হয় আর কি। এবং যেগুলা আমাদের অনৈচ্ছিক পেশি আছে, সেগুলা দেখা যাচ্ছে অবশ হয়ে আসছে, শরীরের উপরেও দেখা যাচ্ছে অবশ অবশ ভাব চলে আসছে। তো বেলেডোনা নিয়ে আমরা যখন পড়ালেখা করতাম ছোটবেলায়, ছোটবেলায় বলতে স্কুল স্কুল বলছি কলেজ লাইফের প্রথম দিকে, তখন আমরা ওই যে কিছু কিছু আমরা থাকে না যে আমরা পড়ি যে ছোটবেলায় আমরা মনে রাখতাম সমাস, যে পা গোটা দীপ্তি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম করে আমরা সমাস চিনতাম। তো আমরা এরকম এগুলা মেনোমিক ওয়ার্ড বলে, এগুলা মানে আমরা কিছু কিছু দিই, বি ফর একটা কথা, এ ফর, এরকম করে আমরা পড়তাম। তো এরকম বেলেডোনার একটা মেনোমিক হচ্ছে সি বার্ডস। এটা একটা আমরা দেখেছি, আমি এখানে নাই স্লাইডে ইয়ে করে না, আমি এখানে দিলাম সি বার্ডস। সি বার্ডস, সি ফর, আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটা, এখানে আমার কপি করা আছে। সি ফর কনজাংটিস, আপনারা এটা দেখে নিন, আমার এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট পড়তাম, মনে হলো সেটা নিলাম। বার্নিং, ইনফ্লামেশন, হ্যান ত্যান এগুলো আছে। তো আমরা শুরু করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো আমাদের মহামতি ডক্টর কেন্টের একটা উদ্ধৃতি দিয়ে। কেন্ট তার ম্যাথমেটিকায় একটা লাইনে মেন্টাল বিষয়টা বলে দিয়েছে, সেটা হলো এই লাইনটা দেখেন। সেটা হলো দ্য মেন্টাল সিমটম অফ বেলেডোনা ইজ ডিলাইটফুল টু স্টাডি। The mental symptoms of belladonna are delightful to study but dreadful to look upon। মানে কি, বেলেডোনার মানসিক লক্ষণ, মেন্টাল সিমটম, মানসিক লক্ষণ স্টাডি করা, অধ্যয়ন করা, পর্যবেক্ষণ করা বেশ আনন্দদায়ক, ডিলাইটফুল, চিত্তাকর্ষক, কিন্তু এর প্রকৃতি অনেক ভয়ানক। যখন আপনি এটা দেখতে যাবেন, সেটা কিন্তু আসলে খুব ভয়ানক প্রকৃতির। তো বেলেডোনা নিয়ে আমরা যদি ডক্টর রাজন শঙ্করনের ইয়ে পড়ি, খুব একটা ক্লিয়ার বিষয় কিন্তু দেওয়ায়, মানে লামসাম একটা জায়গা দিয়ে উনি কিন্তু ইয়ে করে, যদি লামসাম বলার দুঃসাহস আমার করা উচিত না, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা ইয়ে দিয়ে দিয়েছেন। আর বেলেডোনা ওয়ার্ডটা মাথার মধ্যে আসলেই তো আমরা আগেই চিন্তা করি যে এটা শর্ট অ্যাক্টিভ মেডিসিন, এই দিব আধা ঘন্টা 2-1 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, এটা ভেবে আমরা বেলেডোনাকে কিন্তু এক সাইডে ফেলে দিই। এটা সবাই করে। আপনি যে কোনো বোদ্ধা ডাক্তার, অনেক প্রবীণ ডাক্তার, অনেক বিচক্ষণ ডাক্তার, তাদেরকে বলবেন, তারা কিন্তু ওই কথাটাই বলবে, এই সরকারে খাই দে বাস, দিয়ে দিত বাস, গোলালু, অসুবিধা নেই, সব জায়গায় দেওয়া যায়। কিন্তু এই জায়গাটায় আমাদের মাস্টার, আমাদের গ্রেট মাস্টার ডক্টর এম.এল. সেগার বেলেডোনাকে আমাদেরকে খুব সাকসেসফুলি চিনতে শিখাইছেন। বিশ্বাস করেন, এর আগে আমি যত বই পড়েছি, কোনো বই কিন্তু এরকম ডিটেলিং করতে পারেনি বেলেডোনাকে নিয়ে। তার চেম্বারে প্রচুর প্রচুর রুগী আসতো, প্রচুর রুগী দেখতেন তিনি, খুব রিসার্চার পার্সন ছিলেন, বিচক্ষণ ব্যক্তি ছিলেন, রুগীর বাড়িতেও যে দেখে আসতো, রুগী অবজার্ভ করতেন। তো তিনি বেলেডোনার রিফ্লেকশনটা বুঝতে পারতেন, পেশেন্টের মধ্যে বেলেডোনার যে রিফ্লেকশন থাকে সেটা তিনি বুঝতে পারতেন, এবং তিনি প্রয়োগ করতেন এবং কিওরও করতেন। আবার এটা ভাবেন না যে তিনি বেলেডোনা বানায় বেলেডোনা তৈরি করতেন। বেলেডোনা আমরা হয় না বানাই দিলাম লামসাম দিয়ে, হ্যাঁ হ্যাঁ এই বোঝা মিললে বেলেডোনা, হ্যাঁ বেলেডোনা দিলেন আর বেলেডোনা ইয়ে হয়ে গেল, এটা কিন্তু না। তার চেম্বারে যে পেশেন্ট গুলো আসতো, তারা বেলেডোনার মতন করে কথা বলতো, প্রেজেন্টেশন দিত। হ্যাঁ, প্রেজেন্টেশন দিত। একটু এক মিনিট।
প্রেজেন্টে মানে বেলেডোনা চেম্বারে ঢুকলো, যে রিফ্লেকশনটা আসলো, তাদের যে কথোপকথন, প্রেজেন্টেশন, এটা দিয়ে তিনি কিন্তু বেলেডোনা প্রয়োগ করতেন। এবং তিনি লিখেছেন, বলেননি, তিনি একবার লিখেছেন, ডকুমেন্ট আছে, যে তার চেম্বারে আসা 40% কেস হচ্ছে বেলেডোনার। 40%। আজকের দিনে আপনারা যারা চেম্বারে রুগী দেখেছেন, কয়জনকে বেলেডোনা দিতে পেরেছেন, বা আমি কতখানি দিতে পারি, এটা কিন্তু একটা প্রশ্ন। একবার তিনি লন্ডনে বেড়াতে গেলেন, যে 40 জন রুগী দেখলেন, 40 জন রুগীর মধ্যে 23 জনই ছিল বেলেডোনা রুগী। তার সপ্তম খণ্ডে এটা দেওয়া আছে, এই গল্পগুলো সপ্তম খণ্ডে লেখা আছে। তারপরে তিনি তার এক ফ্রেন্ড, খুব প্রসিদ্ধ ডাক্তার লন্ডনের, তার চেম্বারে গেলেন, 4 জন রুগীর মধ্যে 3 জনের বেলেডোনা। এই জন্যই তিনি বলেছেন যে সারা বিশ্বে শতকরা 40 ভাগেরও বেশি রুগী বেলেডোনা নির্দেশিত হয়। 40 ভাগের উপরে রুগীকে আপনি বেলেডোনা দিতে পারবেন। এবার সমালোচকের তো অভাব নাই, তারা জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে কনফার্ম হচ্ছেন যে 40% কেসে বেলেডোনা? এবার তিনি উত্তরে বললেন, আমি একজন রিসার্চার, আমার ক্লিনিক্যাল রিসার্চে অনেক পেশেন্ট আছে যারা সিমিলার প্যাটার্নে আচরণ করে, তাদের প্রেজেন্টেশন সিমিলার প্যাটার্নে হয়, একটা কমন প্যাটার্নে তাদের আচরণ হয়। এরকম অনেক পেশেন্ট আছে যারা বেলেডোনার মতন একই ধরনের আচরণ করে। তারা যখন চেম্বারে আসে, কথা বলে, তখন বেলেডোনার মতন করে কথা বলে, বেলেডোনার মতন করে কথা বলে। তো আপনারা যদি প্রকৃতভাবে বেলেডোনাটাকে শিখতে পারেন, বিশ্বাস করেন, আপনারা যদি বেলেডোনাকে ফিল করা শিখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার চেম্বারে অনেক পেশেন্ট বেলেডোনার মতন করে বিহেভ করতেছে, বেলেডোনার মতন করে কথা বলতেছে। ওই যে বললাম, প্যাটার্ন গুলো চিনতে পারলে হলো, ফ্যাসেট, শেড যেটাকে আমরা বলছি, এইটাকে যদি আপনি বুঝতে পারেন, ডেফিনেটলি আপনার চেম্বারে আপনি বেলেডোনাকে নিতে পারবেন। আজকের এই ক্লাসটা, আমাদের এই মাসের এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, ডক্টর এমএল সেগালের বইয়ে লেখা আছে যে আমার কাছে যারা শিখতে আসতো তাদেরকে আমি প্রথমে বেলেডোনা শেখাতাম। কারণ বেলেডোনা শেখালে অ্যাটলিস্ট তার চেম্বারে তো 40% রুগী ভালো হবে। আমাদের অনেক বদ্ধা আছে, আমি নাম নিচ্ছি না, আমি জানি, তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা সেগালের ফার্স্ট লেভেলের ফলোয়ার, তাদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনার সাকসেস রেট কেমন, তো বলে যে 17% বা 20%। কেন? সেটা অন্য প্রেক্ষাপট, কারণ তার চেম্বারে যায় ওই ক্যান্সার, মানে যেটা নাই, অন্যরা কেউ পারলো না তখন যাচ্ছে। কিন্তু যদি সেগালের কথা, তার রিসার্চ যদি ঠিক থাকে, তাহলে 40% সাকসেস রেট হওয়া উচিত ছিল। কারণ চেম্বারে তো 40% আপনার বেলেডোনা পেশেন্ট, তাই না? খুব সিম্পল হিসাব। তো যাক, আমরা বেলেডোনাকে খুব গভীর ভাবে চেনার চেষ্টা করব, খুব ডিপ লেভেলে বোঝার চেষ্টা করব। তো আমি বরাবরই যে জিনিসটা পছন্দ করি পড়াতে, একটা এই প্যাটার্নটা আমার ভালো লাগতেছে ইদানিং, আপনারাও মনে হয় এটা খুব মজা পান। তার আগে একটু বেলেডোনার গাছটা একটু দেখাইনি, নাহলে মানে শান্তি পাচ্ছি না। এই যে বেলেডোনার ফুল ফল একসাথে নাই, দেখেন, এটা হচ্ছে বেলেডোনার ফুল, আমি যেটা বড় করেছি, ঠিক আছে, করলে বড় হয়ে যায়। এই পাশে বড় যে কাঁচার ফলগুলা দেখেন, খুব লুক্রেটিভ। আমি প্রথমেই বললাম, ছোট বাচ্চারা এবং এমনকি বড়রাও এই জিনিসগুলা দেখে পছন্দ করে, খুব সুন্দর হয়ে থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেসিক্যালি বেলেডোনাকে চিনবো। ডক্ট্রিন অফ সিগনেচারটা
এটাকে বোঝার চেষ্টা করো। ডক্ট্রিন অফ সিগনেচার কি? একদম নতুনদের জন্য পুরনোরা একটু হেল্প করেন। ডক্ট্রিন অফ সিগনেচার কাকে বলে? আমাদের কি দরকার? ম্যাটেরিয়ালের সাথে যে লক্ষণগুলো মিলে যায় এগুলোকেই বলে ডক্ট্রিন অফ সিগনেচার। হ্যাঁ, সোর্সের আচরণ, সোর্সের দেখতে যে কেমন, সোর্সের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্য, এটা আমরা পেশেন্টের মধ্যে পাই, এটা আমরা মিলাই, সেটা হলো ডক্ট্রিন অফ সিগনেচার। তো অনেকগুলো ডক্ট্রিনের মধ্যে আমি দেখি 3-4টা আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হলো বেলেডোনা গাছগুলা কিন্তু খুব অদ্ভুত পরিবেশে জন্মায়। যে কোনো জায়গায় কিন্তু বেলেডোনা জন্মায় না, ঠিক আছে? যে কোনো জায়গায় আপনি বেলেডোনাকে পাবেন না। এদের জন্মানোর জন্য স্পেশাল জায়গা লাগে। যে মাটিতে অনেক পরিমাণ ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম সমৃদ্ধ মাটি, সেই জায়গাগুলোতে বেলেডোনা ভালো জন্মে। যে মাটিতে ক্যালসিয়ামের উপস্থিতি কম, আমাদের এই অঞ্চলগুলোতে কম, এগুলোর জায়গায় আপনি এনে লাগান, বেলেডোনা গ্রো করবে না, ফুল ফুটবে না, ফল হবে না। তো এই রিলেশন থেকে, মাটির সাথে এই রিলেশন থেকে আমরা দেখি ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হলো ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া, তাই না? ক্যালকেরিয়া কার্ব বেলেডোনার কমপ্লিমেন্টারি কিন্তু ক্যালকেরিয়া কার্ব। আমরা যদিও এইভাবে কমপ্লিমেন্টারি আমরা আমাদের সিস্টেমে নিই না, কিন্তু ক্লাসিক্যালি আমরা যখন প্র্যাকটিস করতে যাই তখন কিন্তু আমরা দেখি কমপ্লিমেন্টারি। আমরা কমপ্লিমেন্টারি কখন ইয়ে করি? যে দেখা যাচ্ছে বেলেডোনা অ্যাকুইট কন্ডিশনে কাজ করছে, আবার একটু ইয়ে হয়ে গেলে কাজ করতেছে না, কমপ্লেন ফিরে আসতেছে, লম্বা সময় ধরে চলছে, তখন আমরা ক্যালকেরিয়া কার্বের কথা ভাবি, ক্যালকেরিয়া কার্বের দিকে যাই। অনেক বোদ্ধারা এই কথাগুলো আমাদেরকে কিন্তু শিখাইছে। এটা একটা ডক্ট্রিন গেল। দ্বিতীয় ডক্ট্রিনের কথা বলি। আপনারা কি বেলেডোনা প্লাস্টারের নাম শুনেছেন? শোনেননি এরকম কেউ আছেন? বেলেডোনা প্লাস্টার শুনিনি স্যার। শোনেননি? আচ্ছা, যাদের একটু বয়স বেশি তাদের জানা উচিত ছিল। দেখেন, বেলেডোনা প্লাস্টারটা এইরকম। আমরা একটা সময় মামস ফুললে বা টনসিল ফুললে এই ধরনের একটা বেলেডোনা প্লাস্টার দিই, বা কোনো জায়গায় ফুলে গেলে, যেখানে প্রদা হচ্ছে, ব্যথা হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এরকম জায়গাগুলো এই টাইপের একটা প্লাস্টার এলোপ্যাথি ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। দেখেছি না এটা? বেলেডোনা প্লাস্টার। হ্যাঁ জি স্যার, 58 মতো লাগাই দে। হ্যাঁ হ্যাঁ, এটা বেলেডোনা প্লাস্টার বলে। ফোটা ফোটা আছে। হ্যাঁ, ফোটা ফোটা আছে। এই বেলেডোনা প্লাস্টারটা যে গালে দেখা যাচ্ছে যে টনসিল ফুললো বা মাংস ফুললো, তখন এই জায়গাটা যে লাগাই দিত, আমরা ছোটবেলায় লাগাইতো আর কি। লাগালে ওটা ধীরে ধীরে ব্যথাটা কমে যায়। বেলেডোনাদের তৈরি এটা, এটা কিন্তু অ্যালোপ্যাথি ইয়েতে পাওয়া যায়। বেলেডোনা স্যার ওটা ডিটাক্স স্যার, জি, ওটা ডিটাক্স স্যার, নাম ওটা ডিটাক্স। আচ্ছা ঠিক আছে, আমরা তো বেলেডোনা প্লাস্টার নামে জানতাম, এই কারণে দিলাম। তো এই বেলেডোনা প্লাস্টার বা বেলেডোনা পট্টি, এটা হয় কি, আমরা যেখানে ব্যবহার করি, কোথায় ব্যবহার করি? যেখানে অনেক ব্যথা থাকে, ফুলে গেছে, ইনফ্লামেশন হয়েছে। যেমন ধরেন কারো আর্থ্রাইটিসের ব্যথা হয়েছে, সাইটিকার পেন হচ্ছে, কোথাও বয়েল হচ্ছে, হ্যাঁ, তখন বা কোনো জায়গায় লাল হয়ে একদম ইয়ে হয়ে আছে, ব্যথা হচ্ছে, সেই জায়গায় আমরা বেলেডোনা প্লাস্টার লাগালে ব্যথা কিন্তু কমে যায়। পেন, হিট বা লাল জায়গায় উপশম হয়। তো আমরা সবাই জানি এগুলা কিন্তু অ্যাকুইট ইনফ্লামেশনের সাইন, তাই না? আমি আগেও তো বললাম, আমার প্রথম আলোচনায় তো এটা বললাম যে গরম হবে, হিট হবে, লাল হবে, এগুলো হলো অ্যাকুইট ইনফ্লামেশনের সাইন। তো এই জন্য বেলেডোনা খুব ভালো অ্যাকুইট ইনফ্লামেশনের রেমেডি বলা হয়, এক ধরনের পেন কিলার। এটা খুব ইন জেনারেল বিষয়, এগুলো আমি ফিজিক্যাল লেভেলের ডক্ট্রিন অফ সিগনেচার বুঝালাম। এবার আমরা আসবো তৃতীয় বিষয়, তৃতীয় ডক্ট্রিন নিয়ে। এই ডক্ট্রিনটা জানতে গেলে আপনাকে বেলেডোনার হিস্ট্রি জানতে হবে, ঠিক আছে? বেলেডোনার হিস্ট্রি বুঝতে হবে। বেসিক্যালি বেলেডোনা ইতালিতে একটা সময় খুব বেশি ইউজ হতো। ইতালিতে হারবা বেলেডোনা, হারবা বেলেডোনা বলে, হারবা বেলেডোনা। এই হারবা বেলেডোনা গাছকে কি করবে, ওরা পানিতে সিস্টেম করে ডাইলিউট করতো, করে কসমেটিক্স এর মধ্যে ব্যবহার করতো। কয়েক ফোঁটা বেলেডোনা নির্যাস যদি গালে মেখে নেওয়া যেত, তাহলে গালটা লালটে টাইপের হতো, লালটে টাইপের। দেখেন, আমি একটু পরে ছবি দেখাচ্ছি। এবং
এই যে আমরা এখন ফেস পাউডার বা ওই যে আরো কি কি সব মেখে আমরা লাল করে ফেলি না, ওরকম হয়ে যেত। আবার চোখের মধ্যে যদি কয়েক ফোঁটা দেওয়া যেত তাহলে এর ইয়েটাতে চোখের মনিটা এরকম প্রসারিত হয়ে উঠতো, একটু বড় হয়ে যেত। এই বড় কেন করতো? কারণ ওই মহিলারা মনে করতো যে যদি আমার এই মনিটা বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমাকে আবেদনময়ী দেখাবে। ঠিক আছে, তাহলে আই ড্রপ ব্যবহার করে চোখ লাল হতো, মনিটা প্রসারিত হতো। এভাবে মুখে ক্রিম মাখলে লাল বর্ণের হয়ে যেত, চেহারায় উজ্জ্বলতা বেড়ে যেত, গ্লো হতো, তখন তাদের দেখতে খুব সুন্দর লাগতো। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বেলেডোনার ওই জায়গাটা লাল হয়, চকচকে হয়, গ্লো বা আভা থাকে। হ্যাঁ, এই জন্য বেলেডোনা সেসব স্কিন সমস্যায় ব্যবহার করা হয় যে স্কিনে লাল আভা থাকে, গ্লোনেস থাকে, যে ইরাসিপ্লাস হচ্ছে, বয়েল হচ্ছে, এরকম আর কি, অনেক উজ্জ্বল টাইপের হয়, জায়গাটা আবার গরমও হয়। ঠিক আছে, আমি কয়েকটা একটু ছবি দেখাই। চেহারাগুলা খেয়াল করেন, জ্যাকুলিন ফার্নান্দেজ বা ওই শিরা রায়, হ্যাঁ, বা মনিকা বাউচ, এদের ইয়েগুলা খেয়াল করে দেখেন। চেহারার গ্লো, ফেসটা একটু মনে রাখেন, ফেসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার পরের আলোচনা লাগবে। ঠিক আছে, তো এই যে যে ডক্ট্রিনটার কথা বললাম, এই ডক্ট্রিনটা নিয়েই কিন্তু আপনার চেম্বারে বেশিরভাগ পেশেন্ট আসে। বেশিরভাগ পেশেন্ট আপনার চেম্বারে এই ডক্ট্রিনটা নিয়ে আসবে। পেশেন্টরা চায় সে যেন দেখতে সুন্দর লাগে, এই মনিকা বাউচের মতন বা আপনার ঐশ্বর্যা রায়ের মতন যাতে দেখতে লাগে, এরকম চাই পেশেন্টরা। মানে এটা তাদের চাহিদা, অবশ্যই অবশ্যই যাতে সুন্দর দেখায়, অবশ্যই সুন্দর দেখায়। এই অবশ্যই সুন্দর দেখায় এই ভাবনা থেকে আমরা একটা রুব্রিক্স এর কথা চিন্তা করতে পারি। একটা রুব্রিক্স আছে আমাদের রেপার্টরিতে, সেটা হলো ভ্যানিটি। ভ্যানিটি ভ্যানিটি ঠিক আছে, ভ্যানিটি, ভ্যানিটি ব্যাগ, তাই না? আমরা ভ্যানিটি ব্যাগ ইউজ করি। ভ্যানিটি ব্যাগ কি? ভ্যানিটি বক্স। ভ্যানিটি বক্সের নাম শুনিনি আমরা? আমাদের আপারাও শুনেনি? ভ্যানিটি ব্যাগ বা ভ্যানিটি বক্স, সেখানে কি করে? অনেক কসমেটিক্স রাখা থাকে, লিপস্টিক, স্নো, প্রতিদিন ব্যবহার করে, নিত্য ব্যবহার্য অনেক জিনিস সেখানে থাকে, পাউডার, ক্রিম, আরো কত কি থাকে, ভ্যানিটি বক্সের মধ্যে তারা রাখে। তো এইভাবে আমরা কিন্তু হিস্ট্রি থেকে রুব্রিক্স শিখে ফেলতে পারি। আমি আসছি যে কিভাবে এটার সাথে ওটা যাচ্ছে। তো প্রথম কথা, আমাদের চেম্বারে যখন আমি কেস্টিং ক্লাসের ফার্স্ট কেস ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম, আমাদের চেম্বারে যখন কোনো পেশেন্ট আসে তখন আমরা কি করি, আমরা আমাদের ফার্স্ট টার্গেটটা থাকে এই পেশেন্টটা আজকে কেন আমার চেম্বারে আসছে, সেটা আমরা জিজ্ঞাসা করি যে আজকে কেন, কি কি সমস্যা নিয়ে, কি কি কষ্ট নিয়ে আমার চেম্বারে আসতে হলো। এই কোশ্চেনটা আপনারা সবাই করেন আমার ধারণা। তো বেলেডোনা পেশেন্ট কখন আমাদের চেম্বারে আসে বা কেন আসে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, তাইলে আমরা ওই উত্তরগুলো পেয়ে যাব। প্রথম কারণ হলো, পেশেন্ট যখন আপনাকে ভিজিট করতে আসবে তখন তার প্রথম কনসার্ন থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে দেন রুগী এসে এরকম বলে, ডাক্তার সাহেব আপনি জানেন আসলে এভাবে অসুস্থ থাকাটা তো আসলে ভালো লাগে না, ভালো দেখায় না। কথা কি, শুরুটা দেখেন, এভাবে অসুস্থ থাকা তো আর ভালো লাগে না, এরকম দেখছে, এরকম দেখাচ্ছে, এটা তো আর ভালো লাগতেছে না। মূল বিষয়টা হলো, প্রথম যে কনসার্ন সেটা হলো সে কেমন দেখাচ্ছে, কেমন দেখতে, সে কেমন দেখতে হচ্ছে সেটা তার কাছে গুরুত্বপূর্ণ, সেটা তার কাছে পার্টিকুলার, সেটা তার কাছে নির্দিষ্ট। যেমন ধরেন বেশিরভাগ ক্ষেত্রে ব্রণ বা কোনো স্কিনে দাগ বা ওই যে আমাদের পিম্পল হচ্ছে, ব্রণ ব্রণ থাকে না, পেকে পেকে যায় ব্রণ, বা দেখা যাচ্ছে একনি, কালো কালো দাগ হয়ে গেছে, এইরকম পেশেন্টের কথা বলতেছি। মূল কথা হলো এমন কিছু জিনিস যেগুলা মেয়েদের
মহিলাদের বা পুরুষেরও হতে পারে, বা পেশেন্টের, সবচেয়ে বড় কথা পেশেন্ট বলি তাহলে ভালো হবে, পেশেন্টের মুখে ওঠে মেস্তা পড়া বা যে কোনো মুখের সমস্যা, এই বিষয়টা নিয়ে তার যখন কনসার্ন হয় তখন এই বেলেডোনা পেশেন্ট আপনার কাছে আসবে। তো আপনার ক্লিনিকে এসে এরা কি চায়, আপনার ক্লিনিকে এসে এরা কি বলবে, কি চাইবে? না, আমরা এরকম অনেক কেস পাই যারা মূলত তাদের প্রবলেম নিয়ে অতটা কনসার্ন থাকে না। এই কিছুদিন আগের একটা কেসের কথা বলি, ছোট করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এসে বলতেছে, ডাক্তার সাহেব দেখেন তো আমার এইখানে এইখানে একটু দাগ হয়েছে। হ্যাঁ, তো আপনি দেখলাম কি ব্যাপার, হ্যাঁ দাগ ঠিক আছে, তো কি হয়েছে এটা নিয়ে? তো বলে যে প্রথম দিকে আমি এটা খেয়াল করিনি, কিন্তু সেদিন হঠাৎ আমার একটা ফ্রেন্ড আসলো, এসে সে আঙ্গুল দিয়ে দেখা, এই তোর এখানে কি রে, এখানে কিছু একটা হয়েছে। তো ওই বলার পরে আমি সাথে সাথে ওয়াশরুমে গেলাম, যে আয়নায় যাই দেখতেছি, আচ্ছা আচ্ছা, এটা তো একটা দাগ, একটা দাগের মতো হয়েছে। তো তারপরে আমি ভাবলাম কি ব্যাপার, এটা এতদিন ধরে আছে, তার হঠাৎ করে আজকে হয়নি, আমি এটা দেখতে পেলাম না কেন? আমি তো প্রতিদিন ব্রাশ করি, মুখে পানি দিই, ফেস ওয়াশ করি, আমি প্রতিদিন মুখ ধুই, বেলেডোনা পেশেন্ট প্রতিদিন মুখ ধুই, কিন্তু আমি তো দেখতে পাইনি। আবার ডাক্তার সাহেব এমন হতে পারে আমি হয়তো এটা দেখেছি কিন্তু আমার মাইন্ডে বা আমার মাথায় আসেনি, আমি সেটাকে ইগনোর করেছি, আসলে দাগটা তো অতটা প্রমিনেন্ট হয়নি। এবার দেখেন, আমার বন্ধু যখন দেখায় এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ হয়েছে, তখন আমার মাথায় কাজ করলো। খুব ভালোভাবে পেশেন্টটাকে বোঝার চেষ্টা করেন, দাগটা কিন্তু একদিনের না, আগেই ছিল, প্রতিদিন মুখ ফেস ওয়াশ মাখে, আবার মুখ ধোয়, আয়নাতে দেখে টিপে টুপে, কিন্তু দাগটা তার চোখে আসেনি। ফ্রেন্ড যখন বললো যে এটা কি রে, তখনই তার মাথায় আসলো। এর মানে কি, এই বিষয়টার মানে কি? এর মানে হলো এই দাগটা এখন পাবলিকলি ভিজিবল হয়েছে, পাবলিক এটা দেখতে পাচ্ছে, এটা আমার দাগ। এখন আমার ফেসটা আর অত সুন্দর দেখা যায়, দাগ আছে মানে কি, দাগই হয়ে গেছে, দাগ মানে কি ফেস অত সুন্দর দেখাচ্ছে না, একটা খুঁত চলে আসছে। খুব ভালো ছোট্ট একটা কথা থেকে দেখেন আমরা কিভাবে পেশেন্টের মধ্যে ঢুকতে পারি। তাহলে এটা হলো এক ধরনের কন্ডিশন যার মধ্যে একজন পেশেন্ট, যার কারণে একজন পেশেন্ট আপনার কাছে আসছে, একজন হোমিওপ্যাথের কাছে আসছে। সে কিন্তু তার প্রবলেমের জন্য আসেনি, প্রবলেম যদি থাকতো তাহলে বান্ধবী বলার আগে, বন্ধু বলার আগে আসতো। সে আসছে তার চেহারাটাতে একটু দাগ হয়ে গেছে, চেহারাটা এখন আগের মতো সুন্দর দেখাচ্ছে না, অথবা এমন অন্য অন্য কিছু হতে পারে যেটা এখন প্রমিনেন্ট হয়ে গেছে। এই প্রমিনেন্ট হয়ে গেছে বলে পেশেন্টটা আপনার চেম্বারে আসছে, এই প্রমিনেন্ট বিষয়টাই চেম্বারটাকে পেশেন্টটাকে আপনার চেম্বারে নিয়ে আসছে। তো যখন কোনো পেশেন্ট, ভালো করে এই বিষয়গুলো দেখেন, কারণ এগুলো অনেক এই টাইপের পেশেন্ট আমরা পাই, আমরা ন্যাপটামির মতো অনেক কিছু চিন্তা করি, কিন্তু আমরা বেলেডোনা নিয়ে বুঝবো, পরে আমরা ওগুলো নিয়ে পার্থক্য করবো, আগে বেলেডোনাটাকে বুঝি। তো যখন কোনো পেশেন্ট আপনার চেম্বারে এসে ফেস নিয়ে কথা বলবে, যে ডাক্তার সাহেব আমার চেহারাটা না দেখতে, আমার চেহারা এমনি সুন্দর, হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে আপনি তাহলে কেন আসছেন, সুন্দর তো। তো বলে যে আজকে আমি আপনার চেম্বারে আসছি কারণ এই যে আমার এখানে একটা দাগ হয়েছে, বা এই যে দেখছেন না আমার এখানে একটা পিম্পল উঠছে, বা এই যে একনি, এই যে একনি। আচ্ছা, পিম্পল আর একনির মধ্যে পার্থক্যটা কি এটা একটু বলেন দেখি, তাহলে আগে বাড়াতে সুবিধা হবে। কোনটাকে আমরা পিম্পল বলি আর কোনটাকে একনি বলি? আব্দুর রাজ্জাক ভাই বলেন, শুনতে পাচ্ছি না। পিম্পল কোনটাকে বলি, একনি কোনটাকে বলি? দুটার বাংলায় যদি আবার করি তাহলে ব্রণ হয়ে যায়। বলে ফেলেন দ্রুত কেউ একজন। একনি মানে তো হচ্ছে স্যার ব্রণ, যেটা ব্রণ এটা বুঝি। আর যেটা হলো আমরা ওই ভেতর
গিয়ে টিপ দিলে একটা ইয়ে বাইরে শালের মতো বাইরে আর কি মাঝে মাঝে এরকম আর কি একনি দিয়ে মানে লাল লাল ইয়ে ছোট ছোট ফোড়ার মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই বলেন। শোনা যায় না, রাজ্জাক ভাই শোনা যায় না। আর কেউ একজন বলেন দেখি, পিম্পল কি একনি কি? কাশ্মীর আপা বলেন। নাই নাকি? এবং এটা ছোট বলেন, এটা জানার আছে তো, এই কারণে বললাম। দ্রুত বলে ফেলেন, সময় নষ্ট না করি। অন্য কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। পিম্পল হলো সিঙ্গেল, একটা বাড়াইছে, মুজ হচ্ছে, হোক না হোক নাই। আর একনি হলো ক্লাস্টার, অনেকগুলা কত 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 হয়েছে, এখানে একটা এখানে একটা এখানে, আমরা তখন পিম্পল বলবো। আর একবারে ক্লাস্টার্ড হয়ে গেছে, একদম ঘন 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 খাদা মাদা হয়ে গেছে, অনেকগুলা উঠেছে এক জায়গায়, গুচ্ছ হয়ে গেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে একনি। ঠিক আছে, খুব সিম্পল ভাবে বললাম। এগুলা আপনারা পড়ে নেন, প্র্যাকটিস অফ মেডিসিন বা অন্য জায়গা থেকে পাওয়া যায়। তো যাক, আমরা দেখলাম কি, যখন একজন মেয়ে, একটা মহিলা বা একটা পুরুষ, যাই হোক, একটা পেশেন্ট আপনার কাছে কোনো দাগ নিয়ে আসছে, অথবা দেখা যাচ্ছে যে কপালে আমাদের রিঙ্কল পরে, বলি রেখা, আমরা বলি বলি রেখা ভাঁজ এরকম দাগ দাগ হয়ে যায় না, এরকম ব্রণ, পুঁজযুক্ত ব্রণ, এরকম নিয়ে একটা পেশেন্ট আসছে, বলে পেশেন্ট এসে বলবে আমি এটা চাই না, হ্যাঁ, আমি চাই যে এগুলা আমার এখান থেকে চলে যাক, একদম কিল ডিজায়ার, একদম আমার আর দরকার নাই, এগুলো আমি একদম পছন্দ হয় না, আমি এটা একদমই ভালো লাগে না, আমি এগুলা হোক, এটা আমি চাই না। কেন চান না? এগুলো নিয়ে কি লোকজনের সামনে যাওয়া যায়? লোকজনের সামনে গেলে আমার ভালো লাগে না, এই আমার আমার মোটে পছন্দ হয় না। তাহলে আমাদের কাছে পেশেন্ট কেন আসছে? আগের ওই পেশেন্টের ভাবনা ধরেই আমরা আগাই। আমাদের কাছে ওই মহিলা কেন আসলো? কারণ বান্ধবী দেখে ফেলেছে, তার মানে পরিবারের লোকজন দেখবে, পাবলিক দেখবে, আশেপাশের লোকজন দেখবে, তাদের চোখে পড়ছে। কিন্তু যতক্ষণ না কেউ এটা খেয়াল করেনি, ততক্ষণ কিন্তু পেশেন্ট আপনার কাছে আসেনি। তার মাথার মধ্যেও কাজ করেনি যে আমার কাছে ডাক্তারের কাছে যেতে হবে, এর জন্য ওষুধ দিতে হবে, ওষুধ খেতে হবে, সে কিন্তু করেনি। কিন্তু যখন তার পাশের কেউ, তার বন্ধু বান্ধব, তার পরিবারের কেউ যখন তাকে মার্ক করে দিল, আঙ্গুল দিয়ে দেখাই দিল, আরে তোমার মুখে তো দাগ, তোমাকে দেখতে অতটা ভালো লাগতেছে না, তখন কিন্তু পেশেন্ট আপনার কাছে আসলো। তাহলে প্রথম রুব্রিক্সটা হলো ভ্যানিটি। প্রথম রুব্রিক্সটা হলো আপনার এই টাইপের পেশেন্ট প্রথম আপনার কাছে আসার প্রথম রুব্রিক্সটা হলো ভ্যানিটি। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে রুব্রিক্সটা, যে কারণে পেশেন্ট আপনার কাছে আসে, সেটা হলো ডেলুশন গ্লিটারিং অবজেক্ট। ডেলুশন গ্লিটারিং অবজেক্ট, অবজেক্ট ওয়্যার গ্লিটারিং এন্ড টু ব্রাইট। গ্লিটারিং অবজেক্ট ওয়্যার গ্লিটারিং এন্ড টু ব্রাইট। এটা কি? গ্লিটারিং মানে কি? অল দা গ্লিটার ইজ নট গোল্ড, ছোটবেলা থেকে আমরা পড়েছি। গ্লিটারিং মানে কি? গ্লিটারিং কাকে বলি? চকচকে, চকচক করে, চকচক করলে সোনা হয় না, আমরা বলি না অল অল দা গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। তাহলে কি? সোনার মতো চকচক। গ্লিটারিং মানে হচ্ছে সোনার মতো চকচক। চকচকে জিনিসটা কি? চকচকে তো ডিকশনারি মিনিং। চকচকে আমরা কোনটাকে বলি? যদি গভীর ভাবে ভাবি, সূক্ষ্ম অর্থ যদি চকচকের ইয়ে করি, তাহলে কি হবে? লিখে নেন। চকচকের গভীর অর্থটা কি? চকচক করলে কি হয়? চকচক করা মানে আপনার নজরে আসলো। চকচকের সূক্ষ্ম অর্থ হলো, সূক্ষ্ম মানে শ্যাডেল মিনিং হলো সহজে লোকজনের নজরে আসবে, যেটা খুব সহজে লোকজনের নজরে আসে, সেটা হচ্ছে গ্লিটারিং। আমি একটু বুঝায় বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন একটা মণি মুক্তা হীরা বা এক খন্ড সোনার টুকরা বা একটা রিং, গোল্ডের রিং, আমি কি করলাম, অনেক দূরে, ধরুন ওই পিছনে রাখলাম, একদম ওই ওয়াল বা আরো পিছনে রাখলাম। ঠিক আছে, এবার আমি এই লাইট গুলো বন্ধ করে দিলাম, আপনি কি দেখতে পাবেন? আপনি কিন্তু দেখতে পাবেন না। কিন্তু ওই জায়গায় যখন আমি লাইট ফেলবো, ওই সোনার বা ওই অলংকার বা
যাই হোক, ওর উপরে যখন আপনি লাইট ফেলবো, আমি লাইট ফেলবো, তখন কি হবে? চকচক করবে, গ্লিটার হবে, গ্লিটারিং হবে। এই যেরকম সূর্যের আলো পড়লে গ্লিটারিং হয়, কোনো কিছু তো পড়লে গ্লিটারিং হয়, তাই না? তাহলে গ্লিটারিং এর বিষয়টা বুঝতে পারছেন? নজরে আসা, এটা হলো গ্লিটারিং। এবারের এই রুব্রিক্সের ইয়ে হচ্ছে কি অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট, সাবজেক্ট মানে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে যে কোনো প্রকার সাবস্ট্যান্স, যে কোনো প্রকার সাবস্ট্যান্স। অবজেক্ট তো নন লিভিং প্রোডাক্ট। কি মনি, মুক্তা, দাগ, গালের উপর দাগ, দাগ, তাই না? মেস্তা, এই সবগুলো হলো অবজেক্ট। তো এক বন্ধু তাকে পয়েন্ট করে বলল, তোমার মুখে এটা কি হয়েছে, দেখতে তো অত ভালো লাগছে না। এটা বলার আগে পেশেন্ট কি ছিল? আনকনসাস ছিল, এটা নিয়ে তেমন কোনো চিন্তা ছিল না। হতে পারে সে মুখ ধুতে যায় দেখছে, কিন্তু তার খেয়ালে আসেনি, তার মাথায় আসেনি, তার ব্রেনে কাজ করেনি। মাথায় আসেনি বলে তো তার এই আইডিয়াটা গ্রো করেনি, চেক করে দেখার কি হইলো, এটা চেক করে দেখার আইডিয়া কিন্তু তার মাথায় আসেনি। সে তাহলে আইডিয়াটা কোথেকে পাইলো? আইডিয়াটা আসলো আউট থেকে। বন্ধু যখন বললো যে তোমার ফেসে একটা রং কিছু একটা হয়েছে, সে তখন দ্রুত ওয়াশরুমে গেল। দ্রুত ওয়াশরুমে গিয়ে আয়না দেখলো, আরে কি হলো, খারাপ কিছু একটা নাকি, দেখতে তো ভালো লাগছে না। এবার কি হলো, পেশেন্ট কনসাস হয়ে গেল, আমাকে কিছু একটা করতে হবে। তখন কি করলো সে? তখন সে যে পাউডার নিল, মাখলো, এই দেখতো দেখা যায়। পাউডার দিয়ে কি করলো? ঢেকে ফেললো, হাইডিং, ঢেকে ফেললো, ঢেকে এই দেখা যায় না, এখন কিছু দেখা যাচ্ছে না। কেন মাখলো পাউডার? কারণ ওই যে গ্লিটারিং হচ্ছিল, লোকজনের সামনে চলে আসছিল, পাউডারটা মাখাই, ওই জিনিসটা লোকের নজরে আসবে না, লোক চক্ষু নজরে আসবে না, লোক যাতে দেখতে না পায়। এটাই হলো তার প্রথম রিয়াকশন। এই পেশেন্টের মধ্যে আমি একটু উদাহরণ দিয়ে বলতেছি, বিভিন্ন ভাবে তার এই রিয়াকশনটা থাকে, আমি দেখাবো কেস গুলাতে প্রথম প্রথম কি করে, পরে কি করে। তো এবার পরের দিন সে তার কর্মস্থলে যাবে, অফিসে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, যেখানে যাক, যাওয়ার আগে তার প্রথম কাজ কি করবে সে? ফেস পাউডার সারা মুখে তো দেয়, এবার এই জায়গায় একটু বেশি বেশি করে, বেশি বেশি করে দিয়ে দাগটাকে ঢেকে দিল। কেন ঢাকলো? কেন ঢাকলো? ঢাকার দরকারটা কি ছিল? দাগ তো তারই, অল্প একটু দাগ, ও মানুষের তার চোখে এতদিন পরে অন্যের চোখে কি করে পড়বে? এটাই হলো পেশেন্টের ব্যাড থিঙ্কিং। এই ব্যাড থিঙ্কিংটা হলো যে অন্যের সামনে ভিজিবল হচ্ছে, অন্যের সামনে ভিজিবল হচ্ছে, এজন্য সে কি করছে? এটাকে বেটার করতে চাচ্ছে। ফেস পাউডার এটা ভিজিবল ছিল না ততক্ষণ কিন্তু মেডিসিনের প্রয়োজন হয়নি, ওই ফেস পাউডারের প্রয়োজন হয়নি, এক্সট্রা করে কেয়ারের প্রয়োজন হয়নি। যখন বান্ধবীর দ্বারা তার মাথার মধ্যে ভিজিবল করে দিল, তখন তার ফেস পাউডারের প্রয়োজন হলো, তখন তার প্রয়োজন হলো আপনার কাছে আসার, তখন তার প্রয়োজন হলো মেডিসিন নেওয়ার। এটাই হলো এই টাইপের পেশেন্টের মেন্টালিটি, বেডোনার মেন্টালিটি। তাহলে তারা কোনো প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে আসে না, নিজের কোনো প্রবলেম নিয়ে আসে না, কিন্তু যখন সেটা অন্য খারাপ বলবে, তখন সে ডাক্তারের কাছে যাবে। অন্যের চোখে যখন ধরা পড়বে, তো খারাপ দেখাচ্ছে, এটা তো খারাপ কিছু একটা হচ্ছে, কিছু হতে পারে, এবার সে ডাক্তারের কাছে আসবে। তাহলে এবার বুঝলেন যে বেলেডোনা পেশেন্ট কখন আপনার কাছে আসে, আপনার চেম্বারে কখন আসে? ম্যানিপুলেট করার পরে আসে। আচ্ছা, মেনুপুলেট না, চেম্বারে আসে যখন তার এই খারাপ জিনিসটা, তার এই দাগটা, তার এই ব্রণটা অন্যের নজরে চলে আসছে, তখন সে আপনার কাছে আসা তাগাদা বোধ করছে। সে মেনুপুলেট হয়ে আসছে, ঠিক আছে, আপনার কাছে আসছে হয়তো ফেস পাউডার নাকি, সেটা ঠিক আছে, কিন্তু তার চেম্বারে আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো অন্যরা
খারাপ বলবে, তার থেকে বরং আমি ডাক্তারের কাছে যাই। এগুলা কি করে ভেরিফাই করতে হয় আমি এটা বলবো, টাইম টু টাইম বলবো, ঠিক আছে? তো তার কোনটা তাহলে বেশি ইম্পর্টেন্ট হলো? তার কাছে ইম্পর্টেন্ট হলো মেন্টালিটি অফ আদার পিপুল, অন্যদের মানসিকতা কি, অন্যরা, এই জন্যই আমি যাচ্ছি, অন্যরা দেখাইছে বলে আমি যাচ্ছি, মেন্টালিটি অফ আদার্স পিপুল। এই কারণে বেলেডন আপনার কাছে আসলো, বুঝতে পারছেন? আর এই কারণেই বেসিক্যালি আমরা মাইন্ড চ্যাপ্টারকে, মেন্টাল স্টেটকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, পেশেন্ট কিন্তু আপনার কাছে এসে সিম্পল ওয়ার্ডে বলবে যে ডাক্তার সাহেব আমি আপনার কাছে আসছি, আমার প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে, অন্যদের সামনে ভিজিবল হচ্ছে, অন্যরা ইতিমধ্যে আমার ফেসের এই জিনিসগুলো পয়েন্ট আউট করছে, তারা বলতেছে যে তোমার এটা খারাপ কিছু হয়েছে, রং কিছু হয়েছে। রং বলতে লিকোডার্মা হতে পারে, ভিটিলিগো হতে পারে, এই ওই যে প্রেগনেন্ট মহিলা হলে মুখ টুক খুলে দাগ টাগ হয়ে যায়, প্রেগনেন্সি মার্ক হতে পারে, ছুলি হতে পারে, মেস্তা হতে পারে, ওই কালো কালো দাগ হয়ে যায়, এই চোখের নিচে দাগ পড়ে, আমাদের রিঙ্কেল পরে, ওই যে বলি রেখা বলে, সেগুলা পড়ে। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তারা অনেক বেশি ভীত হয়ে পড়ে, তারা অনেক বেশি অরিড হয়ে পড়ে, এটা ভেবে যে আমার মুখে আবার কিছু একটা হয়ে যাচ্ছে না। তো তো বেলেডোনা পেশেন্ট এসে বলবে ডাক্তার সাহেব আমার বডিতে যে কোনো, এটা খুব ইম্পর্টেন্ট লিখে নেন, ডাক্তার সাহেব আমার বডিতে যে আবার তাই হোক, যে কোনো দাগ হওয়ার হোক, কোনো সমস্যা নাই, আমি পরোয়া করি না, আমার কিছু মনে হবে না, কিন্তু ডাক্তার সাহেব আমার এই ফেসের দাগটা এখানে থাকুক, এটা আমি চাই না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা হওয়া যাবে না, ব্রণ হওয়া যাবে না ডাক্তার সাহেব, এটা হওয়া যাবে না, আপনি ওষুধ দেন, এটা হওয়া যাবে না। এবার আপনি তাকে জিজ্ঞাসা করুন আপনি কেন ফেসের এই দাগ নিয়ে এত অরিড হচ্ছেন, আপনি বলেন তাকে কেন ভয় পাচ্ছেন, কেন চিন্তা করছেন, বডির অন্য জায়গায় হলে চিন্তা করছেন না, আর ফেসে কেন এত চিন্তা করছেন, এই কথাগুলো জিজ্ঞাসা করেন, আপনার ভাষায় জিজ্ঞাসা করেন। রুগী বলবে যে ডাক্তার সাহেব বডির জিনিসগুলা তো আর দেখা যায় না, সবার চোখের সামনে তো আসে না, অন্যের দৃষ্টিগোচর হয় না, আর এই ফেসে আসলে আশেপাশের লোকজন বলা শুরু করেছে, পয়েন্ট আউট করে দিচ্ছে এই তোমার এখানে কি হয়েছে, এ তো দেখি দাগ, এটা কি সেতি হয়ে গেল নাকি, এটা আমার পছন্দ না ডাক্তার সাহেব, এটা আমার পছন্দ না, আপনি ওষুধ দেন, কিছু করেন, এটা পরের কথা। তাহলে আপনারা ডিলুশন গ্লিটারিং অবজেক্ট ওয়ার গ্লিটার এন্ড টু ব্রাইট রুব্রিক্সটা কি বুঝতে পারলেন? গ্লিটারিং ভিজিবল হয়ে গেছে, যতক্ষণ ভিজিবল ছিল না কোনো সমস্যা নাই, এবার গ্লিটারিং হলো লোকজন দেখে ফেলতেছে, লোকজন দেখে ফেলতেছে, তার আগ পর্যন্ত কিন্তু ছিলই তো, কেউ খেয়াল করেনি, দাগ যেখানে ছিল, দাগ যেখানে ছিল মানে কি অন্ধকারে ছিল, যে আমি যেটা সোনাতে বুঝালাম, লাইট ছিল না, অন্ধকারে ছিল, সোনা তো ওখানে ছিল, তার ওখানে ফোকাস ছিল না। এবার কোন ব্যক্তি যখন আঙ্গুল দিয়ে দেখালো, এবার তার ফোকাস চলে আসলো, ফোকাস চলে আসলো মানে কি সূর্যের আলো পড়লো, লাইট পড়লো, লাইট পড়া মাত্র এই জায়গাটা গ্লিটার্ড হয়ে গেল, গোল্ডের মতন গ্লিটার আভা ছড়ালো, এই এটা কি হয়েছে, এই তো ভালো কিছু মনে হচ্ছে না, বাস এটাই হলো গ্লিটারিং। তাহলে আপনারা কি গ্লিটারিং অবজেক্টটা বুঝতে পারছেন না পারেননি? কে বুঝতে পারেননি বলেন, আছেন কেউ? আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। গ্লিটারিং অবজেক্ট বোঝা গেছে স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন না? তাহলে এই টাইপের ফেসের প্রবলেম নিয়ে বিশেষ করে স্পেশালি মেয়েরা আপনাদের কাছে আসবে, তখন আপনারা এইভাবে ভেরিফাই করে নিয়ে আপনারা কিন্তু বেলেডোনা প্রেসক্রাইব করে খুব ভালো রেসপন্স দিতে পারেন। ঠিক আছে, আজকের শুরুটা আমি আপনাদেরকে একটা খুবই স্পেশাল জিনিস দিয়ে শুরু করলাম, এটা আপনারা ইউজ করবেন, ডেফিনেটলি আপনারা রেজাল্ট পাবেন।